আচ্ছা, তাহলে আজকে আমাদের কি পিরিয়ডিক টেবিলের লাস্ট ক্লাস টপিক ওয়াইজ। এরপরে তো প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনগুলো বলে দেবো। ডাব্লিউবিজেইর কোশ্চেনও আলোচনা করে দেবো, এবং আমি ভাবছি ডাব্লিউবিজেই কোশ্চেনটা শেষে আলোচনা করবো। শেষে ইন দ্য সেন্স, এই সিলেবাসে তোদের তো পরীক্ষা এগিয়ে আসছে সেপ্টেম্বরে, ডাব্লিউবিজেইতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তো অ্যাজ সাচ বোর্ডসে আসবে না, বোর্ডসের প্রিভিয়াস ইয়ারটা করিয়েই দেবো। এবার আমি ভেবেছিলাম যে চ্যাপ্টার শেষ হলে বোর্ডসের কোশ্চেনও করিয়ে দেবো, ডাব্লিউবিজেইর কোশ্চেনও করিয়ে দেবো, সমস্তটা হয়ে গেলে তারপরে জেই মেন্স নিটের প্রিভিয়াস ইয়ার করবো এবং আরো এমসিকিউ আমরা আলোচনা করবো। এবার যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে, আগে সিলেবাসটা শেষ করে নিই, এবং বোর্ডসের প্রিভিয়াস ইয়ার বলেই প্রিভিয়াস বোর্ডসের প্রিভিয়াস ইয়ার্সটা বলা হয়ে গেল, দিয়ে তারপরে চ্যাপ্টারে চলে যাব। চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাওয়ার পর একেবারে ডাব্লিউবিজেইর কোশ্চেন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আরেকটা দ্বিতীয় কথা এটা বলার, যে প্রতিটা ক্লাস, এই ক্লাসগুলো মানে চ্যাপ্টারগুলো শেষ করতে সময় লাগছে, তার কারণ প্রতিটা টপিক সম্বন্ধে ধীরে ধীরে যতটা ডিটেলে বলা সম্ভব এন্ট্রান্স এক্সাম রেসপেক্টে, শুধু বোর্ডস রেসপেক্টে নয়, বোর্ডস রেসপেক্টে হলে দু চারটে কথা বলে দিয়ে অল্প একটু বুঝিয়ে দিলেও হতো, এন্ট্রান্সেও যেন কোনো প্রবলেম না হয়, এটা পড়লে যেন এন্ট্রান্সের জন্য থিওরি রেডি হয়ে যায়, সেজন্য ধীরে ধীরে বলছি। এবং এই কনসেপ্টগুলো তো একেবারেই ফান্ডামেন্টাল কনসেপ্ট, এই কনসেপ্টগুলো একদম ভালো করে বুঝতে হবে। ওয়াই? কারণ এবছর তো পরীক্ষায় ভালো মার্কস তুলতে হচ্ছেই ফার্স্ট সেমে, সেটা তো একটা কথা হলোই। তাহলে কি ফার্স্ট সেমে পড়েই এই টপিকগুলো আমাদের ভুলে যেতে হবে? একদমই নয়, কারণ সেকেন্ড সেম, থার্ড, ফোর্থ, বাকি যে তিনটে সেম থাকবে, সেই প্রতিটা সেমে যখন ভালো করে পারফর্ম করতে হবে, বা সেই সেমের যে টপিকগুলো ভালো করে বুঝতে হবে, সেই সেমের টপিকগুলো বুঝতে গেলে এই টপিকের যে প্রিভিয়াস কনসেপ্ট, হয়তো ইলেকট্রোনেগেটিভিটির কথা বলে উঠলাম, বা আমি কখনো বললাম ইলেকট্রনিক কনফিগারেশনের কথা বললাম, এরপরে যে বন্ডিং চ্যাপ্টারটা আসবে সেখানে সিগমা বন্ড, পাই বন্ডের কথা বললাম, হাইব্রিডাইজেশনের কনসেপ্ট বা মলিকুলার শেপের কনসেপ্ট, এতগুলো লোন পেয়ার আছে, এই যে এক্সিস্টিং নলেজগুলো যেগুলো তোরা সেম ওয়ানে শিখছিস, সেই কনসেপ্টগুলো ফার্দার আবার সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমে কোথাও 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 গিয়ে লাগবে। এক একটা চ্যাপ্টারে, সব চ্যাপ্টারে যে লাগবে এমন নয়, কিছু কিছু চ্যাপ্টার লাগবে, বিশেষ করে অর্গানিকে লাগবে। সো সেই জন্য ফার্স্ট, সেই অ্যাঙ্গেল থেকেও ফার্স্ট সেমটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ পরের সেমগুলো ভালো করে বুঝতে গেলে ফার্স্ট সেমের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলো পড়তে। এবং ফার্স্ট সেমে কিন্তু একটা কেমিস্ট্রির টোটাল 2 বছরের জিনিসটা ভালো করে গ্রিপে আনতে গেলে এই যে বেসিক চ্যাপ্টারগুলো রয়েছে, বেসিক চ্যাপ্টার ইন দ্য সেন্স সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার, থার্ড চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল, ফোর্থ চ্যাপ্টার বন্ডিং, এবং সেকেন্ড সেমে যে টপিকটা পড়বি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, এই যে 4-5টা চ্যাপ্টার রয়েছে একদম কোর চ্যাপ্টার, সময় নিয়ে এই 5টা চ্যাপ্টারকে তুই যদি ভালোভাবে রপ্ত করে ফেলিস, যদি এই 5টা চ্যাপ্টারকে রপ্ত করে ফেলিস, তাহলে কি বলতো, বাকি 2 বছর কেমিস্ট্রি পড়তে আর কোথাও কোনো প্রবলেম হবে না। সেজন্য আমি ধীরে ধীরে পড়ছি, বলছি, বই থেকে লাইন বাই লাইন মার্ক করে বলছি, শুধু বলে দিয়ে বেরিয়ে গেলেও হতো, আমার কাজ সুবিধা হয়ে যেত, তো তা নয়, প্রতিটা টপিক ধরে ধরে বলা হচ্ছে। যাই হোক, টপিকটাকে শেষ করে নি, তারপরে তো দেখতে পাবি। আচ্ছা, এখানে ওই ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যেটা রয়েছে, এই জিনিসটা একবার রিডিং দিয়ে নিবি তাহলেই হবে, কারণ এখান থেকে অতটা বেশি কিছু প্রশ্ন করে না। ঘনত্ব কি হয়, পর্যায় বরাবর গেলে কি হয়, গ্রুপ বরাবর গেলে কি হয়, এটা একটু একবার রিডিং দিয়ে নিলেই হবে, এমন কিছু বিশাল ঝামেলার কিছু নেই, এখান থেকে অতটা বেশি প্রশ্নও করে না। তাই আমি এই টপিকটা 3.9.10 এর টপিকটা আমি স্কিপ করে যাচ্ছি, একবার রিডিং দিলেই বুঝতে পারবি যে প্রতিনিধি মৌলের ক্ষেত্রে পর্যায় প্রভাব বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে তাদের ঘনত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে গ্রুপের এই গ্রুপ 3 এ এবং 4 এ সর্বোচ্চ মানে পৌঁছে, এবং তারপর আবার হ্রাস পেতে থাকে, এবং যে কোনো গ্রুপের ওপর থেকে নিচে যত যাওয়া যায় মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইটুকুই আছে, কিছু ডেটা দিয়ে রেখেছে, এইটাই। কত প্রশ্ন এখান থেকে করে না। যেখান থেকে এবার পরের টপিকে যেখান থেকে তোকে প্রশ্নটা করতে পারে, সেটা হচ্ছে অক্সাইড এবং হাইড্রাইড যৌগের ধর্মের পর্যায়গত পরিবর্তন। এখান থেকে প্রশ্ন করে, যদি সিবিএসসি বোর্ডের কেউ দেখে থাকিস, তোদের স্কুলের পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেন হয়তো অলরেডি করেছে, মানে তোদের যে ইন্টারনাল পরীক্ষাগুলো হয়, এরপরে তোদের যে বড় পরীক্ষা হবে 70 মার্কসের, সেখানেও এই জায়গাগুলো থেকে প্রশ্ন করে। হাইড্রাইড এবং অক্সাইড এবং হাইড্রাইড যৌগের যে ধর্মের পরিবর্তন, কোনটা অ্যাসিডিক নেচার হয়, কোনটা বেসিক নেচার হয়, এইসব জিনিসপত্র নিয়ে প্রশ্ন করে। তো এই টপিকটা আমাদের পড়তে হবে 3.9.11 এর। তাহলে কি বলেছে, অক্সাইড, অক্সাইড মানে এই যে এত মৌল আমরা পড়লাম, ধাতব, অধাতব, সন্ধিগত মৌল যা পড়েছি, তারা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেগুলো হচ্ছে অক্সাইড। হাইড্রাইড কি, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেগুলো হচ্ছে হাইড্রাইড। এবার এই অক্সাইড আর হাইড্রাইড যৌগের যে ধর্ম, আম্লিকত্ব, দ্যাট মিনস অ্যাসিডিটি, বা বেসিসিটি, দ্যাট মিনস ক্ষারকত্ব, বা অম্ল ধর্ম এবং ক্ষারকীয় ধর্মের মাঝামাঝি, মাঝামাঝি ইন দ্য সেন্স বোথ প্রপার্টি দেখায়, তাদেরকে আমরা বলছি উভধর্মী। কখন কি হয় সেই প্রপার্টিগুলো আমাদের একটু পড়তে হবে। তাহলে দেখি, তাহলে অক্সাইড যৌগের প্রকৃতিটা কেমন হয়। অক্সাইড যৌগের প্রকৃতি কেমন হয়, যে পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায়,
লেফট টু রাইট, আমরা অলওয়েজ লেফট টু রাইট এই প্রপার্টি নিয়ে আলোচনা করি। লেফট টু রাইটে যত যাবো, আগে একটা কথা বল, সিম্পল কথা বলি, লেফট টু রাইটে যত যাবো আমরা খুব ভালো করেই জানি পিরিয়ডিক টেবিলের বাঁ দিকটাতে, পিরিয়ডিক টেবিলের বাঁ দিকটাতে কারা থাকে? মেটালরা। ডান দিকটাতে কারা থাকে? নন মেটালরা। তাহলে পিরিয়ডিক টেবিলের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি মানে মেটালিক মৌল, মানে মেটালিক এলিমেন্ট থেকে বা মেটালস থেকে আমরা নন মেটালস এর দিকে যাচ্ছি, এটা প্রথমে মাথায় রাখ, তাহলে এই জিনিসটা আরামসে পড়ে ফেলবি। বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায়, মৌলগুলির অক্সাইডের ক্ষারকীয় ধর্ম এবং তড়িৎযোজী প্রকৃতি ক্রমশ হ্রাস পায়। তাহলে যদি ক্ষারকীয় ধর্ম বা ক্ষারীয় ধর্ম এবং তড়িৎযোজী প্রকৃতি ক্রমশ হ্রাস পায়, তাহলে ক্ষারীয় ধর্মের অপোজিট মানে আম্লিক ধর্ম এবং তড়িৎযোজী ধর্মের অপোজিট মানে সমযোজী ধর্ম, এরা ক্রমশ কি হবে? বৃদ্ধি পাবে, অপোজিটটা হবে, ক্রমশ বৃদ্ধি পায়। এবার আমাদের একটা সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, যারা মেটাল তারা বেসিক অক্সাইড মানে ক্ষারীয় অক্সাইড তৈরি করে, যারা নন মেটাল তারা আম্লিক অক্সাইডস তৈরি করে। ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে, মেটাল বেসিক তৈরি করে আর নন মেটালস আম্লিক তৈরি করে। তাহলে পিরিয়ডিক টেবিলের লেফট টু রাইটে আমরা যখন যাচ্ছি, তখন আমরা কোন দিক থেকে যাচ্ছি? মেটাল টু নন মেটালে যাচ্ছি। তাহলে মেটাল টু নন মেটালের দিকে যত যাবো, তাহলে বেসিক ক্যারেক্টারটা কমবে এবং আম্লিক ক্যারেক্টারটা বা অ্যাসিডিক ক্যারেক্টারটা বাড়বে। এবং সমযোজী যদি বা তড়িৎযোজীর কথা বলি, এই সমযোজী বা তড়িৎযোজী ব্যাপারটা হচ্ছে আয়নিক বন্ড না কোভ্যালেন্ট বন্ড, এই বন্ডিং এর ব্যাপারটা মাধ্যমিককে অল্প একটু পড়ে এসেছিলি, ওই যে Na+Cl- ক্যাটায়ন অ্যানায়ন একে অপরের সাথে তড়িৎযোজী বল দ্বারা যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে আমরা আয়নিক বন্ড বলি। আর ইকুয়ালি ইলেকট্রন শেয়ার করে যে ইলেকট্রন জোড় তৈরি হয়, দিয়ে সেটা দুজনে ইকুয়ালি শেয়ার করে, সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এবার যদি ভুলে গিয়ে থাকিস কোনো ইস্যু নেই, কারণ নেক্সট ক্লাসটাই হচ্ছে কেমিক্যাল বন্ডিং, এসব নিয়ে আমরা আলোচনা করবো। একদম ক্লাস 10 এর বেসিক কনসেপ্ট থেকে আমরা শুরু করবো আলোচনা, শেষ করবো একদম ক্লাস 12 এর হায়ার কনসেপ্ট অনুযায়ী, একদম মলিকুলার অরবিটাল থিওরিতে। এবার তাহলে তড়িৎযোজী আপাতত, তাহলে যারা তড়িৎযোজী ও সমযোজী বন্ধন বুঝিস তাদের তো কোনো অসুবিধা নেই, যারা বুঝিস না তারা একটু অ্যাজ এ ফ্যাক্ট একটু দেখে রাখ, মুখস্থর মতো করে রাখ, পরের চ্যাপ্টারেই এই জিনিসটা আমরা ডিটেলে পড়বো। এই চ্যাপ্টারে আমি আর বলছি না, কারণ ক্লাসটা লেন্দি হয়ে যাবে, এই ক্লাসের জন্য এটা আননেসেসারি, কারণ পরের ক্লাসে তো আবার বলতেই হচ্ছে। যদি পরের ক্লাসে এই তড়িৎযোজী বা সমযোজী বন্ধন নিয়ে কোনো আলোচনা না থাকতো, তাহলে আমি এখন এটা এক্সপ্লেন করতাম। আছে যেহেতু, পরের ক্লাসে তো আলোচনা হবেই, মানে বন্ডিং এর ক্লাসে, বন্ডিং এর ক্লাসটা শুরুই হবে তড়িৎযোজী বন্ধন দিয়ে। আচ্ছা, তাহলে তড়িৎযোজী প্রকৃতি ক্রমশ হ্রাস পায় মানে ওই যে ক্যাটায়ন অ্যানায়ন হয়ে তড়িৎযোজী বন্ধন করার প্রবণতাটা কমে, ইলেকট্রন শেয়ার করে দুটো অ্যাটম ইকুয়ালি ইউজ করে যৌগ তৈরি করার প্রবণতাটা বাড়ে। তাহলে উল্টো উল্টো প্রপার্টি, তাহলে এটাই মনে রাখবো, মেটাল টু নন মেটালের দিকে যাচ্ছি, মেটালরা বেসিক অক্সাইড তৈরি করে, নন মেটালরা অ্যাসিডিক অক্সাইড তৈরি করে, তাহলে ক্ষারীয় ধর্মটা কমবে, আম্লিক ধর্মটা বাড়বে। আর অন্যদিকে যদি কোন গ্রুপের মৌলগুলি থেকে উপর থেকে নিচে, আমরা সাধারণত উপর থেকে নিচেই যদি যাই, তাহলে কি হবে? অক্সাইডের ক্ষারীয় ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে, কারণ আমরা জানি মেটালিক ক্যারেক্টার পর্যায় বরাবর যে প্রপার্টিটা আমরা দেখতে পাবো, বাড়লে গ্রুপ ওয়াইজ তার উল্টোটা দেখা যায়। পর্যায় বরাবর বাড়লে গ্রুপ ওয়াইজ কমবে, পর্যায় বরাবর কমলে গ্রুপ ওয়াইজ বাড়বে। সাধারণত এরকমই ট্রেন্ড দেখা যায়, পর্যায় আর গ্রুপ বরাবর উল্টো উল্টো ট্রেন্ড দেখা যায়। এটার উপর নির্ভর করে আমরা ডায়াগোনাল রিলেশনশিপ দেখবো, কর্ণধর্ম আজকেই। তাহলে ধাতব ধর্মটা আমরা কি দেখলাম? লেফট টু রাইটে কমে যাচ্ছে, তাহলে ধাতব ধর্মটা টপ টু বটমে বাড়বে। তাহলে ধাতব ধর্ম যদি টপ টু বটমে বাড়ে, তাহলে ক্ষারীয় ধর্মটাও কি হবে? বাড়বে। তাহলে ধাতব অধাতব ধর্মের সাথেই রিলেশন করে আমরা এই প্রপার্টিটা পড়ে নিতে পারবো। এবং ধাতব অধাতব ধর্ম নিয়ে আগে আলোচনা করা হয়েছে, যখন পিরিয়ডিক প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে, এসব নিয়ে আমরা বিস্তর আলোচনা হয়েছে, প্রিভিয়াস ক্লাস দেখলেই পাবি। ঠিক আছে, কত নম্বর লেকচার সেটা আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, পেয়ে যাবি, যেখান থেকে পর্যায়বৃত্তিতে ওই যে অ্যাটমিক রেডাই মানে ব্যাসার্ধ, মৌলের ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, এগুলো পড়ানো হয়েছে, তার পরেই পড়ানো হয়েছে। আচ্ছা, এবার এখানে এই পয়েন্টগুলো যেগুলো ধরেছে, এই পয়েন্টগুলো নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, কারণ এই পয়েন্টগুলো থেকে তোকে কতগুলো অক্সাইডস মানে, হ্যাঁ অক্সাইড মানে অক্সাইডসই বলছে, অক্সাইডস তো আর বাংলা কিছু নেই, তাহলে কতগুলো অক্সাইডস তোকে দিয়ে দেবে, কতগুলো মানে বেশ কিছু মৌলের অক্সাইড দিয়ে দেবে, দিয়ে বলবে আম্লিক ক্যারেক্টার অনুযায়ী সাজাও। ইনক্রিজিং আম্লিক ক্যারেক্টার শুনতে কেমন লাগছে? ইনক্রিজিং আম্লিক ধর্ম বা অ্যাসিডিক ক্যারেক্টার অনুযায়ী সাজাও, বা ডিক্রিজিং ক্ষারীয় ধর্ম হিসাবে সাজাও, এন্ড ভাইসি ভার্সা বলবে। তাহলে দেখি আদর্শ মৌলগুলির মধ্যে ধাতব মৌলের অক্সাইড সমূহ বেশিরভাগই ক্ষারধর্মী, মোস্ট অফ দ্য ক্ষারধর্মী, কিছু কিছু উভধর্মী আছে। উভধর্মী মানে যারা অ্যাসিডিক এবং বেসিক মানে ক্ষারীয় এবং আম্লিক বোথ টাইপের প্রপার্টি দেখায়, তারা উভধর্মী। তাহলে মোস্ট অফ দ্য ক্ষারীয়, কিছু কিছু উভধর্মী দেখায়।
ধাতু কল্পের অক্সাইড গুলো মৃদু আম্লধর্মী বা ক্ষারধর্মী বোথ টাইপেরই হতে পারে, কারণ ধাতু কল্প তো মেটালয়েডস, মেটাল নন মেটালের মাঝামাঝি। আর অধাতু অক্সাইড গুলো আম্লধর্মী, যেটা শুরুতেই বলছিলাম। তাহলে এই পয়েন্টটা মনে রাখলেই আমরা যদি মেটালিক ক্যারেক্টার এবং নন মেটালিক ক্যারেক্টারের ট্রেন্ড মনে রাখতে পারি, তাহলে অক্সাইড গুলোর অ্যাসিডিক এবং বেসিক ক্যারেক্টারের ট্রেন্ডটাও আমরা অটোমেটিক্যালি মুখস্থ রাখতে পারবো। তাহলে একটার সাথে একটা রিলেট করে পড়লে কি হবে, কোনো একটা ভুলে গেলে আরেকটা জিনিসকে তুই অটোমেটিক্যালি যুক্তি দিয়ে বার করে নিতে পারবি। শুধুই যদি অন্ধের মতো মুখস্থ করিস, একটা ভুলে গেলে আরেকটাকে তুই বার করে উঠতে পারবি না। তো এখানে আমরা বিষয়গুলোকে একটু ভালো করে বুঝতে হবে। কিছু জিনিস তো তোকে মুখস্থ করতেই হবে, কিন্তু কিছু জিনিস তুই যদি ভালো করে বুঝিস, তোর মুখস্থ করাটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুই ওইভাবে মুখস্থ হচ্ছে না, তুই জিনিসটা বুঝছিস, টপিকটা মনে থাকছে, এইটা এই কারণের জন্য হচ্ছে, তাই যাই দেওয়া হোক না কেন তুই একবার পড়লেই জিনিসগুলো মনে থাকবে, কারণ তুই যুক্তি দিয়ে বুঝছিস। দুই, সন্ধিগত মৌলগুলির অক্সাইড ধর্ম। সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল মানে ওই যে ট্রানজিশন মেটালস, ওই যে ডি ব্লক এলিমেন্ট গুলো, স্ক্যান্ডিয়াম থেকে শুরু হলো, জিঙ্কে শেষ হলো, ওইভাবে যেগুলো রয়েছে ওই টেবিলের মাঝখানে, যেটা মাঝখানে মানে বুঝতে পারছিস। তাহলে সন্ধিগত মৌল ট্রানজিশন এলিমেন্টগুলোর অক্সাইড ধর্ম ওদের জারণ অবস্থার উপর নির্ভর করে। তাহলে এই জারণ অবস্থাটা কি, রেডক্স তো এখনো পড়ায়নি, তবে জারণ বিজারণ ধর্ম যখন পিরিয়ডিক প্রপার্টি হিসেবে পড়ানো হয়েছে, তখন আমি একটা কাজ চালানোর মতো কনসেপ্ট বলে দিয়েছিলাম। তাহলে জারণ ধর্ম মানে কি, কোনো একটা, আবার একবার আমি একটা ছোট্ট লাইনের মধ্যে বোঝানোর চেষ্টা করি, কোনো একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের মধ্যে কোনো একটা এলিমেন্ট যে চার্জড অবস্থায় রয়েছে, সেটাকেই আমি বলবো তার জারণ ধর্ম। যেমন আমি যদি এখানটায় লিখি NaCl, NaCl এই যে নুন, যেটা আমরা রেগুলার বেসিসে খাই, টেবিল সল্ট, তাহলে NaCl যখন দিচ্ছি, ওভারঅল NaCl কোনো চার্জ নেই, নিউট্রাল। কোনো চার্জ লিখেছি NaCl মাইনাস, NaCl প্লাস কিছু লিখেছি? লিখিনি, কারণ ওভারঅল মলিকিউলটা কি আমার নিউট্রাল। এবার NaCl কে যদি আমরা স্প্লিট করি, তাহলে আমরা কি দেখতে পাবো, Na প্লাস আর Cl মাইনাস। দ্যাট মিনস এই কম্পাউন্ডটাতে সোডিয়ামটা প্লাস চার্জে আর ক্লোরিনটা -1, সোডিয়ামটা +1 আর ক্লোরিনটা -1 চার্জে রয়েছে। তাহলে সোডিয়ামের +1 চার্জ ক্লোরিনের -1 চার্জকে নিউট্রাল করে ওভারঅল NaClটা হয়ে গেছে নিউট্রাল। তাহলে NaCl কম্পাউন্ডটাতে সোডিয়াম +1 চার্জে, ক্লোরিন -1 চার্জে রয়েছে। তাহলে সোডিয়ামের জারণ অবস্থা বলবো +1, ক্লোরিনের জারণ অবস্থা বলবো -1। এই জিনিসপত্রগুলো বার করার আমাদের সেটস অফ রুলস রয়েছে, যে রুলস গুলো পড়ে নিলেই জারণ মানে রেডক্স যখন পড়াবো, সেখানে জারণ অবস্থা বার করার রুলগুলো পড়ে নিলেই এইগুলো বার করাটা এমন কিছু ব্যাপার নয়। যেহেতু এই চ্যাপ্টারটা আমরা পড়তে পারিনি, তাই মোটামুটি কাজ চালানোর মতো একটা কনসেপ্ট বললাম। এবার জারণ অবস্থার উপর নির্ভর করে, তাহলে সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে জারণ অবস্থার উপর নির্ভর করবে তার অক্সাইডের অম্লধর্মিতা এন্ড ভাইসি ভার্সা ক্ষারীয় ধর্মিতা। অম্লধর্মিতা যদি বাড়ে দেখি, তাহলে ক্ষারীয় ধর্মিতাটার উল্টো হবে। তাহলে সাধারণত সন্ধিগত মৌলের জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের অক্সাইডের আম্লিকতা বাড়ে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এন্ট্রান্সের রেসপেক্টেও এটা খুব ভালো করে মনে রাখবি। ইন জেনারেলও যখন আমরা পরে আলোচনা করব না, কিন্তু কিছু ক্লোরিনের অক্সাইডস আসবে, মানে ক্লোরিন ইন দ্য সেন্স আমরা যখন হ্যালোজেন গ্রুপ 17 এসব পড়বো পি ব্লকে, তখন ওই জারণ অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন অক্সাইডস এর তুই অক্সিড মানে তাদের আম্লিক ধর্মটা কোনটা, মোর অ্যাসিডিক, এই ক্যারেক্টারগুলো পড়তে পারবি। তো এটা একটু ভালো করে মনে রাখ, যদি খাতা থাকে খাতাতে নোট ডাউনও করে নে, যদি নোটের মতো কিছু করে বাড়াস। এটা একটা স্টার দিয়ে, জারণ ইন জেনারেলি জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, কোনো অক্সাইডের আম্লিকতা বাড়ে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে জারণ ধর্ম যত বাড়বে, তাহলে অক্সিজেনের সাথে যে মৌলটা যুক্ত, সেখানে কিছু এক্সাম্পলও আছে, সেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করছি। অক্সিজেনের সাথে কিছু ক্রোমিয়ামের, মানে সন্ধিগত মৌলের ক্ষেত্রে ক্রোমিয়াম না হলো, ক্রোমিয়ামের বেশ কিছু অক্সাইডস নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এবং আমরা জানি সন্ধিগত মৌল যারা রয়েছে তারা ভেরিয়েবল ভ্যালেন্সি, মাল্টিপল ভ্যালেন্সি শো করে ডি ব্লকটা, ডি কি বলবো, অরবাইটাল গুলো থাকার জন্য। যাই হোক, ক্রোমিয়াম CrO তৈরি করে, উপরে +3 +2টার দিকে এখন তাকাস না, বোঝাচ্ছি। ক্রোমিয়াম CrO তৈরি করে, Cr2O3 তৈরি করতে পারে, CrO3ও তৈরি করতে পারে, 3 ধরনের তৈরি করে। উপরে এই যে অক্সিডেশন নাম্বারগুলো কি করে লিখেছে, সেই অক্সিডেশন নাম্বারটা আমি বলছি, তবে ক্রোমিয়ামের 3 ধরনের অক্সাইড না হলো। এবার জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে, তাহলে অক্সিজেনটা যে মৌলটার সাথে যুক্ত, সেই মৌলটার চার্জড অবস্থাটা যত বৃদ্ধি পাবে, মাথায় চার্জটা যত বৃদ্ধি পাবে, তার অক্সাইডের অ্যাসিডিক ক্যারেক্টার তত বাড়বে। এবার ক্রোমিয়ামের CrO, Cr2O3 আর CrO3, এই তিনজনের উপরে চার্জ গুলো কি করে বার করা হলো, সেটা আমি একটু ছোট্টভাবে বোঝানোর চেষ্টা করি। যদি রেডক্সটা পড়াতাম, মানে জারণ বিজারণ পড়াতাম, রুলগুলো বলতাম, তাহলে এটা বার করাটা তোদের কাছে এমন কোনো বড় বিষয় হতো না। তাহলে একটু দেখি।
কি আছে, সিআরও আছে, রাইট? সিআরও ইন জেনারেল অক্সিজেনের অক্সিডেশন নাম্বার, আমি ওএন লিখলাম, আমরা ধরে চলবো -2। অক্সিজেন যে শুধুমাত্র -2 তৈরি করে তা নয়, অক্সিজেন -1ও দেখায়, -1/2ও দেখাতে পারে, আবার মজাদার বিষয় হচ্ছে অক্সিজেন +2ও দেখাতে পারে, +1ও দেখাতে পারে। এবার -2 অক্সিজেনের কোথায় শো করে? -2 যদি আমি বলি, -2 যেমন H2O, এখানে অক্সিজেন -2। -1 কোথায়? H2O2 এই কম্পাউন্ডে। এখানে কোথায়? K2O এরকম একটা কম্পাউন্ডে। K2O, সরি, K2O নয়, KO2 তে। +2 কোথায় দেখাতে পারে? +2 দেখাতে পারে, এখানে H2O লিখেছি তো, OF2 এরকম যদি কম্পাউন্ড নিয়ে নিই, তাহলে সেরকম জায়গাতে, তাহলে অক্সিজেন বহু ধরনের অক্সিডেশন নাম্বার দেখাতে পারে। কিন্তু অক্সিজেন ইন জেনারেল +2 অক্সিডেশন স্টেটটাই শো করে। এটা পরে যখন রিডক্স পড়বি তখন অটোমেটিক্যালি জিনিসপত্রগুলো বুঝবি। তাহলে ওভারঅল সিআরও আমি যখন লিখেছি, ওভারঅল সিআরওটাকে কি দেখতে পাচ্ছি? নিউট্রাল, কোনো চার্জ নেই। তাহলে ক্রোমিয়ামের নিজস্ব চার্জ এবং অক্সিজেনের নিজস্ব চার্জ একে অপরকে যোগ বিয়োগ হয়ে, যোগ তো নয় মানে বিয়োগ হয়ে নিউট্রাল করে দিয়েছে। ইন জেনারেল অক্সিজেন অক্সিডেশন স্টেট কত আমরা জানি? -2। তাহলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট আমি লিখলাম -2, ক্রোমিয়াম জানি না, আমি লিখলাম x। তাহলে x -2 ইকুয়াল টু 0, যেখান থেকে আমি পেয়ে গেলাম ক্রোমিয়াম আছে এখানে +2 তে। সেম ওয়েতে Cr2O3 আমি যদি লিখি, অক্সিজেন তো -2, ক্রোমিয়ামকে ধরলাম x, তাহলে দুটো ক্রোমিয়াম আছে 2x প্লাস 3টে অক্সিজেন আছে, প্রতিটা অক্সিজেন অক্সিডেশন স্টেট কত? -2, ওভারঅল কত? 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? টোয়াইস x ইকুয়াল টু 3 2 6 -6, ওইদিকে গেলে +6, যেখান থেকে বেরিয়ে চলে এলো x ইকুয়াল টু +3। অ্যান্ড লাস্টলি কি আছে? CrO3, এখানে অক্সিজেন -2, ক্রোমিয়ামকে আমি ধরলাম x, যেটা দাঁড়িয়ে গেল x প্লাস 3 ইন্টু -2 ইকুয়াল টু আবার ওভারঅল 0, যেখান থেকে x ইকুয়াল টু কত চলে আসবে? +6। তাহলে আমি জানতে পেরে গেলাম CrO তে ক্রোমিয়াম +2, Cr2O3 তে ক্রোমিয়াম +3, CrO3 তে ক্রোমিয়াম +6। তাহলে উপর থেকে মানে এই তিনটে কম্পাউন্ডকে নিয়ে আলোচনা করলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। অক্সিডেশন নাম্বার যদি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে জারণ অবস্থা, তাহলে এই অক্সাইড গুলোর আম্লিক ধর্মটাও ক্রমশ ইনক্রিজ করছে। এটাই। চল এবার এক সেকেন্ড, হ্যাঁ দেখতে পাওয়া গেল যেমন আম্লিক ধর্মটা ইনক্রিজ করছে। তাহলে আম্লিক ধর্ম ইনক্রিজ করছে মানে কি? সিআরওটা হচ্ছে সব থেকে কম আম্লিক। তাহলে ঘটনাচক্রে প্র্যাকটিক্যালি দেখা যায় সিআরওটা ক্ষারীয়। Cr2OC আম্লিক ধর্মটা একটু কমে এলো, সরি আম্লিক ধর্মটা একটু বাড়লো, মানে ক্ষারীয় থেকে দেখা গেল এটা কিছুটা উভধর্মী। অ্যান্ড লাস্টলি এটা দেখা গেল পুরোপুরি আম্লিক। ঠিক আছে, তাহলে ওখান থেকে আম্লিক ধর্মটা ক্রমশ বেড়েছে। তাহলে যেটার আম্লিক ধর্মটা সব থেকে কম ছিল সেটা আসলে ক্ষারীয়, তাই না? যেখানে আম্লিক ধর্ম সব থেকে কম সেখানে ক্ষারীয় ধর্ম সব থেকে বেশি এবং প্র্যাকটিক্যালিও ক্ষারীয়। আচ্ছা, নেক্সট পয়েন্টের দিকে যাই। এই দুটো পয়েন্ট একটু ভালো করে দেখবি, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন হতে পারে। দ্বিতীয় পর্যায়ে মৌলগুলির ক্ষেত্রে দেখা যায়, দ্বিতীয় পর্যায়, ঠিক আছে, দ্বিতীয় পর্যায় মানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। তাহলে Li2O, ঠিক আছে, Li2O, LiO2 নয় কিন্তু, LiO2 হলে গন্ডগোল হয়ে যাবে, ওটা অন্য অক্সাইড, সাবক সুপার অক্সাইডের দিকে চলে যাবে। কিন্তু Li2O, এখানে অক্সিজেন -2, প্রতিটা লিথিয়াম +1 করে, তাহলে দুটো লিথিয়াম +1 করে টোটালে +2, একটা অক্সিজেন ওভারঅল -2, +2 আর -2 মিলে হয়ে আছে 0। তীব্র ক্ষারধর্মী কেন? এটা জলের সাথে রিয়াকশন করে LiOH একটা বেস জেনারেট করে, সেজন্য। বিইও হচ্ছে একটা উভধর্মী। ঠিক আছে, আমরা এক্ষুনি পড়লাম অক্সাইডস এর আম্লিক ধর্মটা কি হয়, লেফট টু রাইটে গেলে আম্লিক ধর্মটা বাড়ে, ক্ষারকীয় ধর্মটা কমে। তাহলে Li2O লিথিয়াম যেটা ছিল সেখানে ওটা ক্ষারীয় ছিল, এবার ক্ষারীয় ধর্মটা কমবে। ক্ষারীয় ধর্ম কমবে মানে কি? ক্ষারীয় থেকে উভধর্মী হয়ে আম্লিকের দিকে যাবে। তাহলে দেখ এটা উভধর্মী অক্সাইড হয়েছে। উভধর্মী বলেছিলাম অ্যাসিডিক এবং বেসিক দুধ ক্যারেক্টারে দেখায়, ক্ষারীয় ধর্ম দেখাচ্ছে HCl এর সাথে। তাহলে এটা যদি বেস হিসাবে কাজ করে তাহলে বেস অ্যাসিডের সাথে রিয়াকশন করে সল্ট অ্যান্ড ওয়াটার দেবে। আর আম্লিক ধর্ম হলে এটা যদি অম্ল হয়, অ্যাসিড হয়, তাহলে ও একটা বেসের সাথে রিয়াকশন করে সল্ট আর ওয়াটার দেবে। তাহলে বিইও অ্যাসিড এবং বেস দুজনের সাথেই রিয়াকশন করতে পারে, তাহলে ও অ্যাসিডিক এবং বেসিক বোথ ক্যারেক্টার দেখাচ্ছে। বোরনের দিকে চলে এলাম, B2O3 আম্লিক অক্সাইড,
যদি এর সামান্য ক্ষারীয় ধর্ম আছে, ঠিক আছে, এটি জলের সঙ্গে বিক্রিয়ায় অর্থবরিক, ভালো করে দেখবি, অর্থবরিক অ্যাসিড উৎপন্ন করে। যখন বোরনের গ্রুপ পড়া হবে তখন এই অর্থবরিক অ্যাসিডও ইম্পর্টেন্ট হয়ে আসবে। এবছরে ডাব্লিউবিজেইরও কোশ্চেন এসছে। উৎপন্ন করে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে বোরেট লবণ উৎপন্ন করে। তবে এটা মোটামুটি একটা আম্লিক অক্সাইড, তবুও এর মধ্যে কিছুটা ক্ষারীয় ধর্ম আছে। তাহলে এটা যে বরিক অর্থবরিক অ্যাসিড এখানে তৈরি করছে। তাহলে এই এক্সাম্পল গুলো আমার এখানে তোদের এখানে জানা ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি CO2 পয়েন্টটা দেখে নিলেই হবে। CO2 একটা আম্লিক অক্সাইড, কারণ আমরা পিরিয়ডিক টেবিলের বেশ ডান দিকে চলে এসেছি, তাহলে ধাতব ধর্ম বহু কমে গেছে। তাহলে ধাতব ধর্ম যদি কমে যায়, অ্যাসিডিক নেচার বাড়তে শুরু করবে অক্সাইডস গুলোর। তাহলে CO2 যদি অ্যাসিড হয়, তাহলে ওর বেসের সাথে রিয়াকশন করে সল্ট আর ওয়াটার দেওয়ার কথা। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবি, এখনো তো ইকুইলিব্রিয়াম পড়াতে পারেনি, ওখানে যখন নিউট্রালাইজেশন রিয়াকশন আমরা পড়বো, বা নিউট্রালাইজেশনের রিয়াকশনের বাংলা কি হবে, নিউট্রাল করছে, মানে অ্যাসিড বেসের সাথে রিয়াকশন করে টোটালটা শেষ করে দিচ্ছে একে অপরকে। নিউট্রালাইজেশন রিয়াকশন বাংলা কি হবে, যাই হোক বাংলা দেখা যাচ্ছে পরে। যাই হোক, নিউট্রালাইজেশন রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, একটা অ্যাসিড একটা বেসের সাথে রিয়াকশন করে অলওয়েজ সল্ট আর ওয়াটার দেবে। ঠিক আছে, তাহলে একটা অ্যাসিড, ভালো করে মুখস্থ কর, আমার সাথে সাথে মনে মনে বল, একটা অ্যাসিড একটা বেসের সাথে রিয়াকশন করে কি দেয়, সল্ট আর ওয়াটার। তাহলে অম্ল ক্ষারের সাথে রিয়াকশন করে লবণ এবং জল দেবে, এটা অলওয়েজ। CO2 যদি অ্যাসিড হয়, NOH বেস আমরা তো ছোট থেকেই পড়ে আসছি, তাহলে Na2CO3 এই সল্ট এবং H2O এই লবণটা, এই সরি Na2CO3 এই লবণটা এবং H2O মানে জল দিচ্ছে। H2O বা লবণ কি, যাই হোক দিচ্ছে, হলো। এবার আমরা পড়বো মৌলসমূহের হাইড্রাইড যৌগের প্রকৃতি। হাইড্রাইড যৌগের প্রকৃতি, হাইড্রাইড মানে হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, মধ্য কথা। তাহলে পর্যায় সারণী, এবার দেখি ট্রেন্ড কি বলছে। কোন মৌলের কোন নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যত যাচ্ছি, বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, মানে মেটাল টু নন মেটালের দিকে যাচ্ছি, যাওয়া যায় মৌলসমূহের হাইড্রাইড যৌগ গঠনের প্রবণতা এবং হাইড্রাইড যৌগগুলির তাপীয় স্থায়িত্ব, সমযোজী প্রকৃতি, আম্লিক ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। বিজারণ ধর্মের কথাটাই আসছি। তাহলে দেখলাম লেফট টু রাইটে গেলে যাওয়া যায় মৌলসমূহের হাইড্রাইড হাইড্রাইড তৈরি হওয়ার যে ইচ্ছাটা সেটা বাড়ছে, এবং হাইড্রাইড তৈরি হওয়ার শুধু ইচ্ছা বাড়ছে তাই নয়, আম্লিক ধর্ম বাড়ছে, সমযোজী প্রকৃতি বাড়ছে, তাপীয় স্থায়িত্ব বাড়ছে, উদ্বায়িতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। তাহলে যে পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর দিকে তাকায়। যৌগ গঠনের যে প্রবণতা সেটা বাড়ছে, সমযোজী প্রকৃতি বাড়ছে, আম্লিক ধর্ম বাড়ছে, ঠিক আছে, তাপীয় স্থায়িত্বটাও দেখে রাখ, এই প্রপার্টি গুলো বাড়ছে। সবই তো দাগ দিয়ে দিলেন, সবগুলো ইম্পর্টেন্ট, কি করব। আচ্ছা, বিজারণ ধর্ম, বিজারণ ধর্মটা ইম্পর্টেন্ট। তাহলে বিজারণ ধর্ম ক্রমশ হ্রাস পায় এবং বিজারণ ধর্মটাও ক্রমশ হ্রাস পায়, মানে এর উল্টো উল্টো প্রপার্টি গুলো। বিজারণ ধর্মটা হ্রাস পাচ্ছে, এগুলো বৃদ্ধি পাচ্ছে। বিজারণ ধর্মটা হ্রাস পাচ্ছে মানে জারণ ধর্মটা ইনক্রিজ করছে। এবং এটা নিয়ে প্রিভিয়াস ইয়ারে তোদের কোশ্চেনও পড়েছে, মানে 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 বোর্ডস এর কোশ্চেনে আর কি। এবার জারণ বিজারণ ধর্মটা কি, জারণ বিজারণ ধর্মটা যখন জারক বিজারক দ্রব্যর বা জারণ বিজারণের ট্রেন্ডটা নিয়ে আলোচনা করা হয়েছিল ওই পিরিয়ডিক প্রপার্টিতে, সেই জায়গাটার দিকে কিন্তু একটু তাকাতে হবে। তাহলে বিজারণ ধর্ম মানে হচ্ছে, এবং জারণ বিজারণের কনসেপ্ট দিয়ে আমি বলেছিলাম, তো আমি আজকে একবার ছোট করে বলার চেষ্টা করি, যদি ভুলে গিয়ে থাকিস। সেটা হচ্ছে, কোনো একটা মৌল, ধর সোডিয়াম, একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে সোডিয়াম প্লাসে কনভার্ট হলো। সোডিয়াম যখন নিউট্রাল ছিল 0+1, তাহলে অক্সিডেশন নাম্বারটা বাড়লো। অক্সিডেশন নাম্বার মানে অক্সিডেশন। এবং ঘুরিয়ে আমরা বড় ক্লাসে পড়বো, যখন কেউ ইলেকট্রন রিলিজ করে দেয়, রিলিজ অফ ইলেকট্রন, সেটা আমার অক্সিডেশন নামে পরিচিত। রিলিজ অফ ইলেকট্রন, দ্যাট ইজ আমার অক্সিডেশন। রিলিজ বা লস অফ ইলেকট্রন, বেসিক্যালি বইয়ে লস অফ ইলেকট্রন লেখা থাকে, রিলিজ হচ্ছে, আমি রিলিজ ওয়ার্ডটা মাথায় এলো তাই রিলিজ লিখে দিলাম। ক্লোরিন ধর এর ছেড়ে দেওয়া ইলেকট্রনটা গেইন করলো, দিয়ে কোথায় কনভার্ট হলো, Cl-, ছিল কোথায় 0, অক্সিডেশন নাম্বারটা কমলো। তাহলে এখানে কি হলো, এখানে ঘটলো হচ্ছে গেইন অফ ইলেকট্রন। এটা লস অফ ইলেকট্রন লিখে নিস, হ্যাঁ রিলিজ লিখতে পারিস, লস অফ ইলেকট্রন দুটোই ঠিক, এখানে তো ইংলিশের ক্লাস হচ্ছে না, বিষয়টা ঠিক থাকলেই হলো। গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন হলে আমার হচ্ছে রিডাকশন। এবার এটা মনে রাখতে বলেছিলাম, অক্সিডেশন, যার নিজের অক্সিডেশন হয় সে হচ্ছে রিডিউসিং এজেন্ট, আর যার নিজের রিডাকশন হয় সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, মনে রাখতে হবে। আমি জাস্ট এর পরে পরে লিখে দিচ্ছি। তাহলে যার নিজের অক্সিডেশন হয়, যার নিজের অক্সিডেশন হয় সে হচ্ছে রিডিউসিং এজেন্ট, আর যার নিজের রিডাকশন হয় সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এই রিডিউসিং এজেন্টটাই হচ্ছে
বিজারক দ্রব্য, আর বাংলা লেখাটার জন্য ক্ষমা মার্জনীয়, ক্ষমা মার্জনীয় বলে না কি বলে, যাই হোক ক্ষমা প্রার্থী, বহু বছর বাংলা লেখার অভ্যাস নেই। আর অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক দ্রব্য। ঠিক আছে, বুঝে নিস একটু লেখাটা হচ্ছে বলার। তাহলে আমরা এই যে রিডিউসিং পাওয়ার বা জারক বিজারক দ্রব্যের কথাটা বলছি, তাহলে বিজারণ ক্ষমতা বিজারক দ্রব্যের, তাহলে বিজারক দ্রব্য মানে কি? বিজারক দ্রব্য মানে হচ্ছে যে অন্য কাউকে রিডিউস করে, তার নিজের কি হয়, তার নিজের হয় অক্সিডেশন। বারবার আমি পরপর পরপর এরকম লিখে দিয়েছি, মানে এরকম মনে করিস না রিডিউসিং এজেন্ট মানে কারোর অক্সিডেশন করে, সেটা নয়, আমি বারবার পয়েন্ট আউট করছি। অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট মানে যে অন্য কাউকে রিডিউস করে, তাহলে তার নিজের কি হয়, তার নিজের হয় অক্সিডেশন। অক্সিডাইজিং এজেন্ট মানে সে অন্য কাউকে অক্সিডেশন করে, অক্সিডেশন করে দেয়, নিজের কি হয় রিডাকশন। আমি সেটা তীরচিহ্ন দিয়ে লেখাতে চেয়েছি, কখনোই ভাববি না অক্সিডাইজিং এজেন্ট মানে লোককে রিডিউস করছে, সেটা নয়। অক্সিডাইজিং এজেন্ট মানে অন্য কাউকে অক্সিডাইজ করছে, নিজের রিডাকশন হচ্ছে। রিডিউসিং এজেন্ট মানে অন্য কাউকে রিডিউস করছে, নিজের অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। তাহলে যেটা বললাম ভালো করে শুনবি, লেখাটা বুঝবি আমি কি হিসাবে লিখতে চেয়েছি, উল্টো উল্টো মানে বুঝে যাস না। এবার তাহলে বিজারণ ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পায়, বিজারণ ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পায় মানে অন্য কাউকে বিজারিত করার যে ইচ্ছাটা সেটা ক্রমান্বয়ে কমছে। অন্য কাউকে বিজারিত করছে মানে কি, নিজে অক্সিডাইজ হচ্ছে, তাহলে নিজে অক্সিডাইজ হওয়ার প্রবণতাটাও কমছে, ভাইসি ভার্সা তুই বলে নিতে পারিস। এবার কোন পর্যায়ের বাম দিকে কি থাকে, কোন পর্যায়ের বাম দিকে কারা থাকে, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতব মৌলগুলো থাকে, কারণ মেটাল মানেই তড়িৎ ঋণাত্মক নয়, তড়িৎ ধনাত্মক। তড়িৎ ঋণাত্মক মানে ইলেকট্রন নিতে চাওয়ার ইচ্ছা, তড়িৎ ধনাত্মক মানে উল্টোটা, ইলেকট্রন দিয়ে দেওয়ার ইচ্ছা। মেটাল মানেই তাই যারা ইলেকট্রন দিয়ে দিতে চায়। তাহলে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতব মৌলগুলির হাইড্রাইড সমূহ আয়নীয় যৌগ। ভালো করে, মেটাল যারা রয়েছে তাদের হাইড্রাইড গুলো কিরকম টাইপের হয়, আয়নীয় যৌগ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, এরা আয়নিত হলে মেটালরা অলওয়েজ পজিটিভ আয়ন তৈরি করতে চায়, তো এটা পয়েন্ট। মেটালরা অলওয়েজ কি করতে চায়, মেটালরা, আমি যদি গ্রুপ 1 এর মেটাল গুলোকে নিই, তাহলে মেটালরা অলওয়েজ ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ হতে চায়, পজিটিভ আয়ন তৈরি করতে চায়। ইন জেনারেল আমি টার্মে যদি লিখি, এটা আমি মুছে দিই, ইন জেনারেল টার্মে আমি যদি লিখি, কোনো একটা মেটাল এনটা ইলেকট্রন রিলিজ করে দিয়ে মেটাল অলওয়েজ পজিটিভ হতে চায়। যদি আমার গ্রুপ 1 এর মেটাল হয়, গ্রুপ 1 এর মেটাল হয় মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা অলওয়েজ একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হতে চায়, প্লাস প্লাস প্লাস। এবার এরা যদি হাইড্রোজেনের সাথে যৌগ তৈরি করতে চায়, এরা তো অলওয়েজ পজিটিভ, এবং বলেছে এই যে মেটালের হাইড্রাইড গুলো তারা আয়নীয়, তাহলে মেটাল অলওয়েজ পজিটিভ চার্জ তৈরি করতে চাইবে, তাহলে গ্রুপ 1 এর মেটাল গুলো +1 তৈরি করতে চাইবে। হাইড্রোজেনকে তাহলে এক্ষেত্রে কি হতে হবে, নেগেটিভলি চার্জড। হাইড্রোজেন কি করে এখন, হাইড্রোজেনের আমি যদি কথা বলি, হাইড্রোজেন 1H1, তাহলে হাইড্রোজেন এখন একটা ইলেকট্রন গেইন করে H মাইনাস আয়নে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, হাইড্রোজেন সাধারণত ইলেকট্রন ছেড়ে দিয়ে H প্লাস আয়ন হতে চায়, যেটাকে আমরা বলি প্রোটন। H প্লাস আয়নকে আমরা প্রোটন বলি, কারণ H প্লাস আয়নে প্রোটন ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে একটা ইলেকট্রন গেইন করে H মাইনাস আয়ন তৈরি করতে চায়, এইটাকেই আমরা বলি হাইড্রাইড আয়ন। ঠিক আছে, হাইড্রাইড বললেও হবে। তাহলে হাইড্রাইড আয়ন তৈরি করলো, তাহলে লিথিয়ামের পাশে এখন H মাইনাস এসে বসলো, এখানে H মাইনাস এসে বসলো, এখানে H মাইনাস এসে তোর বসলো, তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হলো LiH, NaH বা KH, এরকম টাইপের হাইড্রাইড গুলো তৈরি করলো, যেটা আসলে হাইড্রাইড H মাইনাস আয়ন দিয়ে তৈরি। যদি গ্রুপ 2 এর মেটাল নিই, বেরিলিয়াম +2 করে, তাহলে BeH2 হবে, ক্যালসিয়াম +2 তৈরি করে, CaH2 হবে, ম্যাগনেসিয়াম +2 তৈরি করে। তাহলে ম্যাগনেসিয়াম যদি একাই +2 হয়, ওই +2 কে নিউট্রাল করার জন্য H মাইনাস আয়ন কতগুলো লাগবে, দুটো। তাহলে একটা Be2+ বা Mg2+, H মাইনাস হচ্ছে দুটো, তাহলে ওভারঅল কম্পাউন্ডটা কি তৈরি হলো, MgH2 হলো, CaH2 হলো, BeH2 হলো, এটাই বলতে চাইলাম। এবার সেটা যদি আমরা এখানে তাকাই, তাহলে কি বলেছে, এরা আয়নিত হলে হাইড্রাইড আয়ন H মাইনাস কি তৈরি করে, হাইড্রাইড আয়ন H মাইনাস উৎপন্ন হয়। আবার কোনো পর্যায়ে ডান দিকে যে অধাতব মৌলগুলির হাইড্রাইড গুলি কিরকম টাইপের, সমযোজী ধর্ম বিশিষ্ট হয় এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে, তো সিম্পল কথা, কিছু ব্যাপার না। এবার পর্যায় সারণীর কোনো গ্রুপ বরাবর যত উপর থেকে নিচে যাওয়া যায় তত কি হবে,
মৌলগুলির হাইড্রাইড যৌগ গঠনের প্রবণতা তত হ্রাস পায়। ঠিক আছে, এখানে কি ছিল, লেফট টু রাইটে গেলে প্রবণতা ক্রমশ হাইড্রাইড গঠনের প্রবণতা ক্রমশ বাড়ছে লেফট টু রাইটে, মানে মেটাল টু নন মেটালে গেলে প্রবণতাটা বাড়ছে। গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে গেলে তো মেটালিক ক্যারেক্টারটা বাড়ে, তাহলে প্রবণতাটা কি হবে, তত হ্রাস পাবে। হাইড্রাইড গুলি তাপীয় স্থায়িত্ব এসব ঠিক আছে, এবার এইটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে। এবার আমরা এখানে কিছু এক্সাম্পল, এই ভিতরে বেশ কিছু কথা বলেছি, এর কম বেশি হয়, পড়লেও চলবে, ইচ্ছা হলে একবার পড়তে পারি। সব এই পয়েন্টগুলো দেখি। গ্রুপ ওয়ানে মানে আমরা যেটা গ্রুপ ওয়ান, তাতে যে ক্ষার ধাতুগুলো রয়েছে, আর গ্রুপ টু এ মানে আমাদের যেটা গ্রুপ টু মানে লং ফর্ম পিরিয়ডিক টেবিলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রাইড গুলো লবণ জাতীয়, ঠিক আছে, বা আয়নিক, বললাম ওই যে LiH NaH KH বা MgH2 CH2। আর এইসব যৌগগুলির ধনাত্মক ধাতব আয়ন এবং ঋণাত্মক হাইড্রোজেন আয়ন, তাহলে ধনাত্মক ধাতব আয়নটা ওই যে LiH দেখালাম, ঋণাত্মক হাইড্রাইড আয়ন H- আয়ন দিয়ে তৈরি। এতক্ষণে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছিস। এইসব আয়নীয় হাইড্রাইড গুলি গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, এই যে NaH এর কথাটা, NaH টা Na প্লাস আর H- দিয়েছে। এবার যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে, Na প্লাসটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নিয়ে সোডিয়াম তৈরি করবে, H- কি করবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেন অ্যাটম তৈরি করবে, দুটো হাইড্রোজেন অ্যাটম নিজেদের মধ্যে জুড়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এটা বলতে চেয়েছে যে আমরা তড়িৎ বিশ্লেষণ করলে ঘটনাটা দেখতে পাবো। তড়িৎ বিশ্লেষণ কি, যে আমাদের একটু ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে হবে। ইলেকট্রোকেমিস্ট্রিটা, তড়িৎ বিশ্লেষণটা অল্প করে তোরা ক্লাস 10-এও পড়ে এসেছিস। ওই NaCl এ তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, যে NaCl একটা সলিউশন নিলাম, দুটো ইলেকট্রোড দিয়ে দিলাম ক্যাথোড এবং অ্যানোড, ব্যাটারি পজিটিভ নেগেটিভ প্রান্তের সাথে লাগালাম, পজিটিভ আয়ন গুলো নেগেটিভ ইলেকট্রোডের দিকে, নেগেটিভ আয়ন গুলো পজিটিভ ইলেকট্রোডের দিকে গেল। তাহলে এই যে পজিটিভ আয়নটা নেগেটিভ ইলেকট্রোডের কাছে গিয়ে ইলেকট্রন গেইন করে নিউট্রাল হলো, নেগেটিভ আয়নটা তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে গেছে, অ্যানায়ন অ্যানোডের দিকে গেছে, অ্যানায়নটা অ্যানোডে গিয়ে ইলেকট্রনটা রিলিজ করে দিয়েছে, দিয়ে দুটো অ্যাটম নিজেদের মধ্যে জুড়ে গিয়ে গ্যাস তৈরি হয়েছে। এটা বলতে চেয়েছে। মোটামুটি এরকম করলেই হবে। আর এদিকে মোটামুটি কার্বনের গ্রুপ বা নাইট্রোজেনের গ্রুপের দিকে যদি তাকাই, হাইড্রোজেন গুলি সমযোজী প্রকৃতির হয় এবং গ্যাসীয় টাইপের হয়। যেমন CH4 মিথেন আমরা জানি, কার্বন যদি CH4 করে, কার্বনের নিচেই সিলিকন, সিলিকনও কি তৈরি করবে, SiH4। নাইট্রোজেনের দিকে যদি তাকাই, নাইট্রোজেন NH3 তৈরি করে আমরা জানি, নাইট্রোজেনের যে পিএইচ ফসফরাস আছে সেও PH3 তৈরি করবে। এই হাইড্রেট গুলি গ্যাসীয় এবং জলে অদ্রাব্য, NaHH2S গুলি কি হয়, গ্যাসীয় কিন্তু জলে দ্রাব্য, এরকম করে কিছু কথাবার্তা বলেছে। NH3 জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী, H2S জলীয় দ্রবণ মৃদু অম্লধর্মী, এসব জিনিসপত্র নিয়ে আলোচনা করেছে, এগুলো তো অ্যাজ এ ফ্যাক্ট একটু দেখতে হচ্ছে। তবে অন্যদিকে এইটা হ্যালোজেনের হাইড্রাইড গুলো যেখানেই দেখতে পাবি, সেগুলো দেখলেও ভালো করে তাকাতে হবে। HF ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে HF HCl HBr HI প্রভৃতি যৌগগুলি সমযোজী হলেও জলে বেশি দ্রাব্য এবং লঘু জলীয় দ্রবণে এরা সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং এরা হাই অ্যাসিডিক নেচারে, জানিস HCl কে তো জানিস, H+Cl- মিউরিয়েটিক অ্যাসিড, জানিস নাম আছে। এই হচ্ছে ব্যাপার, মোটামুটি এরকম কিছু প্রপার্টি পড়ে নিলেই হবে, কারণ পজিটিভ নেগেটিভ আয়ন তৈরি করে। এই H+ আর X- অ্যানোডে H- আয়ন তৈরি করে, একই। এটা ওই ইলেকট্রোডের যেটা বিশ্লেষণ দেখেছিলি, যে HCl টা জলের সাথে রিয়াকশন করে H3O+ আয়ন, H3O+ আয়ন মানে H+ আয়ন, ঠিক আছে, H3O+ আয়ন মানে H+ আয়ন। কেন H3O+ আয়ন, আয়নিক ইকুইলিব্রিয়া পড়াবো তখন বলবো। তাহলে H3O+ আয়ন মানেই H+ আয়ন। ওয়াটারে H+ আয়ন ফ্রি থাকতে পারে না, ওটা আরেকটা ওয়াটার মলিকিউলের সাথে যুক্ত হয়ে গিয়ে H3O+ আয়ন তৈরি করে। আর Cl-। তাহলে পজিটিভ আয়নটা কোথায় যাবে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ইলেকট্রন গেইন করে হাইড্রোজেন এবং H2O তে আলাদা হয়ে গেল। মানে বেসিক্যালি এই H+টা একটা ইলেকট্রন গেইন করে হাইড্রোজেনে কনভার্ট হলো, আর বাকি যে জলটাকে নিয়ে জুড়ে ছিল H+ আয়নটা, তো জলটাকে ছেড়ে দিল। এইভাবে ভাববি, দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে H+ আয়ন তৈরি করলো, Cl- অ্যানায়ন গেছে, ক্যাটায়ন গেছে, ক্যাথোডে, অ্যানায়ন গেছে অ্যানোডে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl-, দুটো Cl- জুড়ে গিয়ে Cl2 গ্যাস তৈরি করছে। এটাই বলতে চেয়েছে। এটা না পড়লেও হবে, আর একবার দেখে নিতেও পারিস। এখানে পয়েন্ট দিয়েছে, বাট দেখ যদি এখান থেকে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, এই যে এগুলো আমি কিছু কোশ্চেন করাবো, এগুলো তো সলভ করা আছে 86 87 88 89 এন্ড 90, এই প্রশ্নগুলো দেখলেই মোটামুটি বুঝতে পারবি। যেমন ক্লাস 11 2009 এর প্রশ্ন দেখ, বলেছে কোনটি সর্বোচ্চ অ্যাসিড ধর্মী, SO3 P2O5 ZNO। এটা তাহলে আমরা পিরিয়ডিক টেবিলে কোন দিক থেকে কোন দিকে গেলে কি প্রভাবে প্রপার্টি চেঞ্জ হয় সেটা দেখলেই বুঝতে পারবি। আর নিম্নলিখিত মৌলগুলির মধ্যে সর্বোচ্চ ক্ষারীয় ধর্মী কারা হবে, তোকে 3-4টে অক্সাইড বলে দেবে, ক্ষার ধর্ম অম্ল ধর্ম বলতে বলবে। প্রতিটি ক্ষেত্রে দেওয়া নির্দেশ অনুযায়ী সাজাও। এরা এরা 4জন ক্রমবর্ধমান আম্লিক ধর্ম অনুযায়ী, এই যেখানে 4জন 5জন বলে দিয়েছে ক্রমবর্ধমান ক্ষারকীয় ধর্ম অনুযায়ী। এই যে এই প্রশ্নগুলো এরকম বলছিলাম, এই যে অ্যাসিডিক বা বেসিক নেচার থেকে তোকে কিরকম টাইপের প্রশ্ন দেবে, কিছু অক্সাইড দিয়ে দেবে, দিয়ে বলবে এদেরকে অম্ল ধর্ম অথবা ক্ষারকীয় ধর্ম অনুযায়ী সাজাও।
প্রশ্নগুলো দেখতেই পাচ্ছিস, প্রিভিয়াস ইয়ারে যে কটা পড়েছে সে কটা প্রশ্ন একটু দেখে নিবি। বিশেষ করে 2011 প্রশ্নটা সবার আগে দেখবি, লেটেস্ট ইয়ার গুলো দেখবি। আর 11 পর থেকে তোদের চ্যাপ্টারের শেষে যে প্রিভিয়াস গুলো আছে আমি ওগুলো তো ধরে ধরে করেই দেবো। এই সলভ কোথায় পাবি? এই সলভটাই পাতাটা উল্টাবি, চ্যাপ্টারের শেষে গোটা ইনটেক্স যে এরকম টাইপের কোশ্চেন গুলো দেওয়া রয়েছে, এখানে 96, 100, 110টা যতগুলি কোশ্চেন দেওয়া রয়েছে সবগুলো সলভ ওখানে করে দেওয়া রয়েছে। আমি যে টপিকটা এতক্ষণ ধরে বোঝালাম, যদি সেই জিনিসগুলো বুঝে গিয়ে থাকিস, এই কোশ্চেনগুলো এখন দেখে তোর মনে হচ্ছে কিভাবে সলভ করবো, সলভটা যেটা করে দিয়েছে একবার পড়লি বুঝবি ও এতটা সিম্পল ছিল। যদি আমি যেটা পড়িয়েছি সেটা যদি বুঝে থাকিস তাহলে সলভটা একবার দেখলেই বুঝতে পারবি। অথবা হয়তো অনেকে একবারে দেখেই বুঝতে পারছে এটা কি হওয়া উচিত। যাই হোক, সো লেফট টু রাইটে কি হয়, আপ টু ডাউনে কি হয়, এটা মনে রাখলে এই অ্যান্সার গুলো করে ফেলবি। সিম্পল, খুবই সিম্পল। আর মনে রাখতে হবে কারা ক্ষারীয় অ্যাসিড অক্সাইড তৈরি করে, কারা অ্যাসিডিক অক্সাইড তৈরি করে, এই জিনিসপত্রগুলো বুঝলেই আরামসে করে ফেলবি। তাহলে এই 1, 2, 3, 4, 5টা প্রশ্ন একটু নিজে পড়ে নিস, চ্যাপ্টারের শেষেই দেওয়া রয়েছে। আর এরকম রিলেটেড কোশ্চেন তো আমি পরের ক্লাসেই করাবো, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে তোদের বোর্ডে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসেছে, ওই মোটামুটি 2021, 22, 23 থেকে মনে হয় ছায়াপ্রকাশনী বইয়ে দেওয়া রয়েছে, নতুন এডিশনে বইয়ে। তো ওই 23, তারপরের 22, 20, 21-এ পরীক্ষা হয়নি, তারপরে 19, এমনি করে মোটামুটি 15 সাল অব্দি আছে। আর এই 11 সালের কোশ্চেনটা একবার দেখে নিস, এগুলো সলভ করা আছে, একই কোশ্চেন বারবার বলছি। এবং আজকে তাহলে আমাদের লাস্টের দিকে টপিকের দিকে আমরা আসছি এবার। আমাদের কর্ণ ডায়াগোনাল রিলেশনশিপটা পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে ডায়াগোনাল রিলেশনশিপটা। ডায়াগোনাল রিলেশনশিপটা কি হয়েছে দেখ, পিরিয়ডিক টেবিলে কোনো একটা গ্রুপ নিলি, ঠিক আছে, কোনো একটা গ্রুপের প্রথম এলিমেন্ট নিলি, কোনো একটা গ্রুপের প্রথম এলিমেন্ট নিলি, পাশের গ্রুপে চলে গেলি, পাশের গ্রুপের সেকেন্ড এলিমেন্ট নিলি। তাহলে দেখ, প্রথম গ্রুপের কোনো একটা গ্রুপের প্রথম এলিমেন্ট আর পাশের গ্রুপের সেকেন্ড এলিমেন্টটা নিচের দিকে, আর কি পাশের গ্রুপের সেকেন্ড নিচের দিকের এলিমেন্টটা, তারা কর্ণ সম্পর্কযুক্ত, তারা কোনাকুনি আছে। এই যে কোনাকুনি থাকা সবারই জন্য নয়, এটা কিছু কিছু মৌলের ক্ষেত্রে, কিছু কিছু মৌল দয় বলা উচিত, এই কর্ণতে যারা যারা রয়েছে এরকম কিছু কিছু দুটো 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 করে যে মৌলগুলো, কোন একটা গ্রুপের কোন একটা মৌল এবং তার পাশের গ্রুপের সেকেন্ড মৌলটা কোনাকুনি আছে, এরকম কিছু কিছু মৌলদ্বয়ের মধ্যে প্রপার্টির মিল পাওয়া যায়, এটাকেই আমরা বলি কি কর্ণ সম্পর্ক। কাদের মধ্যে দেখা যায় বলছি, তার আগে আমি একটু পিরিয়ডিক টেবিলটার দিকে আমরা যদি একটু তাকাই, পিরিয়ডিক টেবিলটার দিকে যদি তাকাই, এক সেকেন্ড, কোনটা অন করা বেটার হবে, এটাই অন করি। হ্যাঁ, তাহলে দেখ, কোনো একটা পিরিয়ডের কোনো একটা এলিমেন্টকে আমরা যদি নিই, হ্যাঁ দেখ, লিথিয়ামকে নিলাম, দেখা যাচ্ছে না, লিথিয়ামকে নিলাম, লিথিয়ামের পাশের গ্রুপে বেরিলিয়াম, তার নিচে কে রয়েছে, ম্যাগনেসিয়াম। দেখ, তাহলে আমাদের কল্পিত একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজ তার দুটো কর্নার বরাবর, তাই এটাকে ডায়াগোনাল রিলেশনশিপ বলছে। এবার বোরনের সাথে এই জায়গাটাকে তোকে একটু ভুলে যেতে হবে, বোরনের সাথে তার পাশের গ্রুপে চলে এলাম এখানে, তাহলে বোরন বলছি, বেরিলিয়ামের সাথে পাশের কার সম্পর্ক হবে, বেরিলিয়ামের সাথে পাশে আমি এই কর্নার বরাবর কাকে পাবো, এই অ্যালুমিনিয়ামের দিকে আসতে হবে। একটু বিজায় লাগছে কারণ ডি ব্লকটা আছে, ডি ব্লকটাকে তুই যদি সরিয়ে দিয়ে এটাকে এখানে জুড়ে দিস, তাহলে দেখতে পাবি বেরিলিয়ামের কর্নারে রয়েছে অ্যালুমিনিয়াম। বোরনের এই কর্নারে কাকে দেখতে পাচ্ছিস, সিলিকন। তাহলে এই যে আমাদের কল্পিত এক একটা চতুর্ভুজ, সেই কল্পিত চতুর্ভুজের কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের মধ্যে কিছু প্রপার্টির আমরা মিল পাই। দেখতে পাওয়া যাচ্ছে কি, ওই সবুজটা দেখতে পাওয়া যাচ্ছে না, না ওটা একটু রেড কালার দিয়ে দেখিয়ে দিই। তাহলে এই যে এটা, এই যে কল্পিত আমার যে চতুর্ভুজ তার মধ্যে, এবার হয়তো একটু দেখতে পাওয়া যাচ্ছে, আশা করি, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখ, তাহলে আমরা সেই সম্পর্কটার দিকে একটু যদি দেখি, বয়ে যাই, বয়ে এই জায়গাটা এক জায়গায় করে দিয়েছে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, তাহলে পর্যায় সারণীতে কোনাকুনি অবস্থানকারী কয়েক জোড়া প্রতিনিধি মৌলের ধর্মের সাদৃশ্য দেখা যায়। কেন দেখা যায় সেটাও আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, কেন দেখা যায় সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে। আগে কাদের মধ্যে দেখা যায় সেটা দেখি, রিজনটাও তো পড়তে হবে, রিজনটাও বলছি। তাহলে প্রথম রহস্য পর্যায় মানে এখানে দেখ, মুদ্রা কথা, দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে নিলি, দ্বিতীয় পর্যায়ে প্রথম এলিমেন্ট লিথিয়াম, দ্বিতীয় পর্যায়ে প্রথম এলিমেন্ট লিথিয়াম, সেকেন্ড, তাহলে দ্বিতীয় পর্যায়ে নিলাম মানে এটা গ্রুপ 1, গ্রুপ 2, তো গ্রুপ 1 এর প্রথম নিলাম, গ্রুপ 2 তে চলে গেলাম, তার নিচে মানে ম্যাগনেসিয়াম, তারপরে দেখ বেরিলিয়াম নিচ্ছি, বেরিলিয়ামের পাশের গ্রুপে রয়েছে বোরনের গ্রুপ, তার নিচে কর্নারে কে রয়েছে, অ্যালুমিনিয়াম। বোরন নিলাম গ্রুপ 13-এ, তার পাশে 14 এর নিচে কে রয়েছে, সিলিকন। তাহলে এই যে কল্পিত আমার এক একটা চতুর্ভুজ,
সেই চতুর্ভুজের কর্ণ বরাবর যে সম্পর্ক রয়েছে এটাই হচ্ছে আমার ডায়াগোনাল রিলেশনশিপ, আর কিছুই না। তো এবার বইয়ে সেটাকে নানা রকম ভাষায় লিখেছে বলে পড়ে অসুবিধা হবে। প্রথম হ্রস্ব পর্যায়, তাহলে কোনটাকে হ্রস্ব পর্যায় বলে, অতি দীর্ঘ পর্যায়, দীর্ঘ পর্যায় কাকে বলে পিরিয়ডিক টেবিলের শুরুতেই বলেছি, সেই জায়গাগুলো পড়তে হবে। তাহলে প্রথম হ্রস্ব পর্যায় মানে দ্বিতীয় পর্যায়ে কোন গ্রুপের একটি মৌলের সঙ্গে ঠিক পরের পর্যায়, তাহলে পরের পর্যায় মানে নিচের পর্যায়ে চলে এলাম, পরের পর্যায়ের পরের গ্রুপে অবস্থিত মৌলটির রাসায়নিক ধর্মের উল্লেখযোগ্য সদৃশ লক্ষ্য করা যায়। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, তাহলে বইয়ে যে লাইনটা বলেছে যেটা আমি এখানে বললাম আর একবার বলে দিই যদি অসুবিধা হয়। তাহলে প্রথম হ্রস্ব পর্যায়ে প্রথম মৌল নিলাম, তাহলে প্রথম হ্রস্ব পর্যায়ে কোনো গ্রুপ 1, কোনো গ্রুপ বলতে গ্রুপ 1 নিলাম, একটি মৌল মানে আমি লিথিয়াম নিলাম, সঙ্গে ঠিক পরের পর্যায় মানে দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে নেমে এলাম, পরের পর্যায়ের পরের গ্রুপ, তাহলে প্রথম গ্রুপ ফার্স্ট গ্রুপকে নিয়েছিলাম, পরের পর্যায়ে পরের গ্রুপ, তাহলে পরের পর্যায়ের পরের গ্রুপ নিলাম, অবস্থিত মৌলটির পরের, তাহলে এখান থেকে পরের পর্যায়ের পরে দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে চলে এলাম মানে এই পর্যায়টা, এবং এই পর্যায়ের মৌলগুলোকেই নিতে হবে, এবং এই গ্রুপ 1 এ নিলে হবে না পরের গ্রুপ, তাহলে পরের গ্রুপের পরের পর্যায় তাহলে কে আসছে, ম্যাগনেসিয়ামই আসছে, এটাই বলতে চেয়েছে। আবার বেরিলিয়ামকে যদি নিই তাহলে বেরিলিয়ামের পরের পর্যায় মানে তৃতীয় পর্যায় এবং পাশের গ্রুপ মানে অ্যালুমিনিয়াম, বোরনকে যদি নিই তার পরের পর্যায় এবং পরের গ্রুপ মানে সিলিকন, এটাই বলতে চেয়েছে। বইয়ের কথাটা পড়ে হয়তো একটু জটিল লাগছে, তবে বিষয়টা এটাই মনে রাখতে হবে, দেখে বুঝতে পারছিস আশা করি। একটা পর্যায়ের প্রথম এলিমেন্ট তার পরের পর্যায়ে একটা গ্রুপের প্রথম এলিমেন্ট তার পাশের গ্রুপের সেকেন্ড এলিমেন্টটা। তাহলে যেমন এখানে কিছু কিছু বলেছে, যেমন লিথিয়ামের সাথে লিথিয়াম যদি নিই, লিথিয়াম বেরিলিয়াম আর বোরন, লিথিয়াম বেরিলিয়াম আর বোরনকে নিয়ে আলোচনা করলে তারা ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের সাথে তাদের বিভিন্ন রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, পর্যায় সারণীর সদৃশ্য মৌলজোড়গুলি একটি কল্পিত চতুর্ভুজের বিপরীত কর্ণদ্বয়ে অবস্থান করে, সেই কারণে এদের কর্ণ সম্পর্ক বলে। কল্পিত চতুর্ভুজ মানে দিস ইজ ইওর কল্পিত চতুর্ভুজ, সেই কল্পিত চতুর্ভুজের কর্ণার বরাবর আছে, কর্ণ বরাবর আছে আর কি, তাহলে সেই জন্য এটাকে আমরা কর্ণ সম্পর্কযুক্ত বলছি। কেন, খুব সিম্পল বিষয়, আমি এই জিনিসটাকে নিয়ে আলোচনা করি, বিষয়টা খুবই সিম্পল। দাঁড়া, তাহলে ধর তুই নিলি কি কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, আর তার নিচে কে আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে কে আছে অ্যালুমিনিয়াম, এখানে কে আছে সিলিকন। এটা হচ্ছে তোর ফার্স্ট পিরিয়ড, এটা সরি ফার্স্ট পিরিয়ড কেন, ফার্স্ট পিরিয়ডে তো হাইড্রোজেন আছে। সেকেন্ড পিরিয়ড, এটা কি কোন পিরিয়ড, এটা হচ্ছে থার্ড পিরিয়ড। গ্রুপ বললে গ্রুপ 1, গ্রুপ 2 এল হয়ে গেল না, গ্রুপ 2, গ্রুপ 3 অ্যান্ড গ্রুপ 3ও তো নয়, ভুল, গ্রুপ 13 অ্যান্ড গ্রুপ 14, কারণ মাঝে তো এই জায়গাটাই টোটাল 10টা এলিমেন্ট রয়েছে ডি ব্লকের, না গ্যাপ আছে একটা বিস্তর, তার জন্য +10 করতে হলো ওখানটা। এবার সম্পর্কটা কি হচ্ছে, এবার তুই কেন এই জিনিসটা হচ্ছে, আমরা জানি কোনো পিরিয়ড বরাবর যখন আমরা লেফট টু রাইটে যাই, লেফট টু রাইট, হ্যাঁ লেফট টু রাইট বরাবর আমরা যখন যাই, রেডাইটা কি হয় বা রেডিয়াসটা কি হয়, ডিক্রিজ করে, কমে কমে যায়। লেফট টু রাইটে গেলে রেডিয়াসটা ডিক্রিজ করে, তাহলে আমি যদি লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাই, বেরিলিয়াম থেকে বোরন কার্বন হয়ে যায়, তাহলে কি হবে, রেডিয়াসটা অ্যাটমিক রেডাইটা ডিক্রিজ করছে। আর আমরা যদি পর্যায় বরাবর উপর থেকে সরি হ্যাঁ মানে গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে যদি নামি, তাহলে আমার সেক্ষেত্রে রেডিয়াসটা কি হয়, ইনক্রিজ করে, ইনক্রিজ করে। তাহলে একটা জিনিস, এবার লিথিয়াম আর ম্যাগনেসিয়ামটাকে নিয়ে এই দুটোকে নিয়ে ভাবলেই বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। লিথিয়াম থেকে যখন তুই বেরিলিয়ামে গেলি, রেডাইটা কি হলো, কমলো তো। আবার বেরিলিয়াম থেকে তুই যখন আবার ম্যাগনেসিয়ামে এলি, রেডাইটা কি হলো, আবার কিছুটা বাড়লো। তাহলে দেখা যায় যে পর্যায় বরাবর একটা পিরিয়ডিক টেবিলের পর্যায় বরাবর যেভাবে পিরিয়ডিক প্রপার্টি গুলো চেঞ্জেস হয়, গ্রুপ ওয়াইজ ঠিক তার উল্টোটা দেখা যায়। তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলাম, অ্যাটমিক রেডাইটা কমলো, আবার তাহলে ধর লিথিয়ামটা এতটা বড় সাইজ, হ্যাঁ ধর কথার কথা বলছি, লিথিয়ামটা এতটা বড় সাইজ, লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলি সাইজটা কমলো, বেরিলিয়াম থেকে, তাহলে এটা ধর লিথিয়াম, এটা হচ্ছে তোর বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে যখন আবার তুই ম্যাগনেসিয়ামে গেলি সাইজটা আবার বাড়লো। তাহলে এদিকে কমলো আবার এদিকে বাড়লো, তার ফলে দেখা যায় লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের যে প্রপার্টি গুলো
কাছাকাছি একই রকম থাকে রেডায়ের ক্ষেত্রে বা অন্যান্য প্রপার্টিগুলো, আমি এটা বোঝানোর জন্য বলছি আর কি, সাইজটা ছোট বড় করে একটু বোঝানোর চেষ্টা করলাম। তাহলে একটা দিক বরাবর কমলো, অন্য দিক বরাবর আবার বেড়ে গেল, তাহলে বেড়ে কমে মোটামুটি তার কর্ণতে যা রয়েছে তার সাথে প্রপার্টিগুলোর মোটামুটি মিল চলে আসে। এই কারণের জন্য, কারণ লেফট টু রাইটে যা হয় আপ টু ডাউনে তার উল্টোটা হয়, সেই কারণে এটাই হচ্ছে এটা রিজন। আশা করি বুঝতে পেরেছি, সিম্পল জিনিস। তাহলে কর্ণ সম্পর্কে ব্যাখ্যাটা কি, পরীক্ষায় কি লিখবে, এই ছোট্ট একটা ব্যাখ্যা বুঝে গেলে, আমি যেটা বললাম সেটা যদি বুঝে গিয়ে থাকিস না, তাহলে পরীক্ষাতে ব্যাখ্যাটা পড়তেও হবে না। তাহলে পরীক্ষাতে লেখার জন্য বুঝে যদি থাকিস তাহলে কি হয় লিখবি, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণকারী যে স্থিতিমাপগুলি, সিম্পল ওয়ার্ড হচ্ছে প্যারামিটার, যে প্যারামিটার গুলো রয়েছে, যেমন আয়নীয় বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা। এই যে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা, এই যে পোলারাইজিং পাওয়ার, এটা আমরা বন্ডিং এ পড়বো, তাই এখানে এই যেটা রয়েছে এটা আমি আজকের ক্লাসে বলবো না, কারণ বন্ডিং এ যখন আমরা ফাজান্স রুল পড়বো সেখানে এটাকে নিয়ে ডিটেইলে আলোচনা করতে হবে। ফাজান্স রুলটা পড়ার জন্য আমাদের এই পোলারাইজিং পাওয়ার নিয়েই আলোচনা করতে হবে। ঠিক, এই যে আয়নিক পটেনশিয়াল আছে পাই, চার্জ বাই রেডিয়াস, এটা নিয়ে আলোচনা করব। ধ্রুবায়ন ক্ষমতা, এগুলো যেগুলো রয়েছে, পরিবর্তন যে অভিমুখে ঘটে, যদি বাড়ে তাহলে বাড়লো, কমলে কমলো, যে অভিমুখেই হোক না কেন, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে উক্ত, যদি আয়নন বিভব লেফট টু রাইটে আমার যাই হচ্ছে বাড়ুক কমুক, আমি এখন সেই আলোচনায় যাচ্ছি না, বাড়ে না কমে সে নিয়ে আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে, আয়নন বিভব নিয়েই প্রচুর ক্লাস করা হয়েছে। যাই হোক না কেন উপর থেকে নিচে ঠিক তার উল্টোটি ঘটবে, উক্ত স্থিতি পরিমাপগুলি পরিবর্তন তার বিপরীত অভিমুখে ঘটে, ফলে কর্ণ অবস্থানে থাকা মৌলের উক্ত স্থিতি পরিমাপগুলি মানে প্যারামিটার গুলোর মান প্রায় সমান হয়। প্যারামিটার অনেক ইজি ওয়ার্ড, স্থিতি পরিমাপ নয়, স্থিতি মাপগুলি, প্যারামিটার অনেক ইজি, আমি প্যারামিটার ওয়ার্ডই বলছি। তাহলে যে প্যারামিটার গুলো রয়েছে সেগুলো প্রায় সমান থাকে, ফলে কোনাকুনি অবস্থিত সংশ্লিষ্ট মৌল জোড়ে রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়, যদিও তাদের যোজ্যতা পৃথক হয়। যোজ্যতা পৃথক, অবশ্যই পৃথক, কারণ গ্রুপ 2 তে ম্যাগনেসিয়াম রয়েছে ++2, লিথিয়ামে +1, তো সেখানে যোজ্যতা তো পৃথক হবে, এই কারণে মোটামুটি একটা মিল দেখা যায়। তাহলে তোকে পরীক্ষাতে জানতে চাইতে পারে যে কর্ণ সম্পর্ক কি, এবং কর্ণ সম্পর্ক দেখায় এরকম উদাহরণ দেয়, এটা একটা প্রশ্ন হতে পারে। বা হতে পারে বড় কোশ্চেন যদি করে 2 নম্বরের, তোকে 2 নম্বরে বেশি এটা প্রশ্ন হবেও না, যে কর্ণ সম্পর্ক কেন দেখা যায় এবং কাদের মধ্যে দেখা যায়, সেটাও হতে পারে। সিম্পল, খুব সিম্পল এক্সপ্লেনেশন। এই কারণে ডি ব্লকের মধ্যে দেখা যায় না, ডি এফ ব্লকের মধ্যে দেখা যাবে না, তার কারণ এখানে যে ডি এফ ব্লক এলিমেন্ট মানে অরবিটাল গুলো চলে আসে, তাদের দুর্বল আবরণী ক্ষমতা। ডিএফ এটা একটা সেই কি বলি, ডিএফ ব্লক চলে এলেই না, ধর তুই কোনো প্রশ্নের উত্তর করতে পারছিস না, তুই আবরণী ক্ষমতা এফ ডি আর ব্লকের দুর্বল আবরণী ক্ষমতার জন্য ওই লিখে দিলে মোস্ট অফ দ্য টাইমে অ্যান্সার কারেক্ট হয়ে যায়। কারণ মোস্ট অফ দ্য এদের যে অ্যানোমালি গুলো দেখা যায় ডিএফ অরবিটাল মানে ডিএফ কক্ষের দুর্বল আবরণী, সবসময় নয়, মোস্ট অফ দ্য টাইম এদের দুর্বল আবরণী ক্ষমতার জন্যই এদের এই প্রবণতাগুলো প্রতিনিধি মৌলের বিপরীত হয়, এসব ব্যাপারগুলো প্রবলেমগুলো হয়, তাই ডিএফ ব্লকে দেখা যায় না। যদিও ডিএফ ব্লক থেকে তোর অত কিছু জানতে চাইবে না, ওই কর্ণ সম্পর্কে কারণ কি, কাদের মধ্যে দেখা যায়, কাকে বলে, এইটুকুই ম্যাক্সিমাম কোশ্চেন। এবার এখানে কিছু লিথিয়াম ম্যাগনেসিয়ামের কি কি প্রপার্টির মিল পাওয়া যায়, বা এখানে বোরন অ্যালুমিনিয়ামের কি কি প্রপার্টির মিল, সরি বোরন বলছি, বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের কি কি প্রপার্টির মিল পাওয়া যায়, এরকম বেশ কিছু এক্সাম্পল দিয়েছে। পড়তে পারিস মন গেলে, না মন গেলে নাও পড়তে পারিস, একটা দুটো করে এক্সাম্পল দেখে নিস। যদি আজে বাজে প্রশ্ন করে যে বলো বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কি সম্পর্কের মিল আছে, অন্তত দুটো প্রশ্ন পড়ে গেলে অন্তত লিখে তো আসতে পারবি, এমন তেমন কিছু না। এবার এই একটা জিনিস, পর্যায় সারণীতে হাইড্রোজেন এবং নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান। পর্যায় সারণীতে এবার হাইড্রোজেনকে পর্যায় সারণীতে কোথায় রাখা হবে, এই নিয়ে আগেও প্রবলেম হয়েছে মেন্ডেলিভের সময় থেকে, তখন হাইড্রোজেনকে পর্যায় সারণীতে কোথায় রাখা হবে না হবে এই নিয়ে প্রবলেম তৈরি হয়েছিল, এবং সেই নিয়ে তো কি বলি পড়াও হয়েছে। আবার এই প্রশ্নটা এসেছে যে 1 এর যে ক্ষার ধাতুগুলো রয়েছে মানে লিথিয়াম ম্যাগনেসিয়াম যারা রয়েছে তাদের সাথেও, লিথিয়াম ম্যাগনেসিয়াম কেন বলছি, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যারা রয়েছে ক্ষার ধাতুগুলো গ্রুপ 1, তাদের সাথেও যেমন মিল থাকে, গ্রুপ 7b মানে যে হ্যালোজেন গ্রুপ 17 আর কি, লং ফর্ম পিরিয়ডিক টেবিলে, তাদের সাথে ওই ধর্মের সাদৃশ্য দেখা যায়। তাহলে এদেরকে গ্রুপ 1 বা গ্রুপ 17 মেন্ডেলিভের রেসপেক্টে গ্রুপ 1a এবং 7b যে কোনো জায়গাতেই রাখা যেতে পারে। এবার কোথায় রাখবো, কি প্রবলেম হচ্ছে, কি কি মিল পাওয়া যায়, সেগুলো অলরেডি জানিস, আগেও পড়া হয়েছে। আরেকবার এখানে যখন দিয়েছে আমরা আরেকবার রিক্যাপ করি, মেন পয়েন্ট গুলো আমি বলছি। মেন পয়েন্টের মধ্যে একটা হচ্ছে যোজ্যতা, হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s1, এবং যদি জেনারেল কনফিগারেশন নিয়ে আলোচনা করি, গ্রুপ 1 এর ইন জেনারেল কনফিগারেশন হচ্ছে ns1, তাহলে কারণ লিথিয়ামের হচ্ছে 2s1, সোডিয়ামের হচ্ছে 3s1, পটাশিয়ামের হচ্ছে 4s1, তারপরে 5s1, 6s1, এভাবে যাবে। সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা একই, তাহলে এদের যোজ্যতা কক্ষে ইলেকট্রনটা একই, এবং
হাইড্রোজেন কি করতে চায়, ওই যোজ্যতা কক্ষে যেহেতু NS1, ওই এসে একটা ইলেকট্রনকে গেইন করে পরবর্তী নোবেল গ্যাস মানে হিলিয়ামের মতো হতে চায়, তাহলে ওর যোজ্যতাও এক, তাহলে একটি মাত্র ইলেকট্রন আছে। তাই ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতা এক, ক্ষার ধাতুগুলোরও এক, কারণ ওদেরও NS1 কনফিগারেশন, ওরা ওখানে একটা ইলেকট্রন গেইন করে টুক করতে চাইছে, ফুললি ফিল্ড করতে চাইছে এস অরবিটালটা, তাহলে যোজ্যতাটা ম্যাচ করছে। সেকেন্ড কি আছে, তড়িৎ ধনাত্মক ধর্ম, আমরা সবাই জানি হাইড্রোজেন +1 চার্জ তৈরি করতে চায় মেটালগুলোর সাথে, নন মেটালগুলোর সাথে, যেমন HF বা HCl নিয়ে যদি আলোচনা করি, সেখানে কি হয়, হাইড্রোজেন কত চার্জে থাকে, প্লাস চার্জে থাকে। আর আমরা যদি গ্রুপ 1 এর মেটালগুলোর কথা বলি, মেটাল অলওয়েজ ইলেকট্রন ছেড়ে দিতে চায়, গ্রুপ 1 এর যে মেটালগুলো রয়েছে তারা একটা ইলেকট্রন ছাড়তে চায়, কারণ তাদের যোজ্যতা এক, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করবে, +1 হয়ে যেতে চাইছে। এখানেও সেটা কি, ক্ষার ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, এদের পরমাণুগুলি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাটা বেশি, ঠিক আছে, ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাটা বেশি। হাইড্রোজেনও তড়িৎ ধনাত্মক মৌল এবং ক্ষার ধাতুর পরমাণুর মতো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে গঠন, মানে এখান থেকে যেটা আসছে যোজ্যতা থেকে। তাহলে জেনারেল কনফিগারেশন হচ্ছে NS1। এবার NS1 আমি তখন যে কথাটা বলছিলাম, NS1 এ একটা ইলেকট্রন গেইন করে নিয়ে NS2 করে নিয়ে হিলিয়ামের মতো হতে চায়, হ্যাঁ ওটা হতে চায়, ওটা এখানে নেগেটিভটার ক্ষেত্রে, মানে যখন আমরা ক্লোরিনের সাথে দেখাবো, ওটা ওর যোজ্যতার একটা অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্ট আমি এই পর্যায়ে বলে ফেলেছি, এটা ওখানে বলতে হতো। এইখানে যোজ্যতার যে বিষয়টা বুঝবো, NS1 এর যে ইলেকট্রনটা রয়েছে, ওই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে হাইড্রোজেন H+ আয়ন হতে চায়, মানে ওর 1s1টা পুরো ফাঁকা করতে চায়। যেমন সোডিয়াম ওর 3s1 এর ইলেকট্রনটা ছেড়ে দিয়ে 3s1টাকে ফাঁকা করবে, 3s টাকে ফাঁকা করে দিলে তাহলে 2s2 2p6 হলো। এরাও হাইড্রোজেনও সেরকমই, ওর NS অরবিটাল মানে 1s1 এর যে ইলেকট্রনটা সেটা ছেড়ে দিতে চায়, গেইন করে সেটাকে ফুলফিল করে হিলিয়ামের মতো হতে চায় না, নোবেল গ্যাসের মতো কনফিগারেশন পেতে চায়, তো আগেও তো বলেছিলেন, সেটাও চাই, সেটা এখানে বলতে হবে, ওটাও ওর যোজ্যতার আরেকটা অ্যাসপেক্ট, সেটা হ্যালোজেন গুলোর সাথে মিল। যখন আমরা ক্ষার ধাতুগুলোর সাথে মিলের কথা বলবো, হাইড্রোজেন তার NS1 থেকে ইলেকট্রনটা ছেড়ে দিতে চাইছে, সেই কথাটা বলতে হবে। আচ্ছা, তাহলে যে কোনো এই যে গ্রুপ 1 এর মেটাল গুলো কি করতে চায়, তারা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে +1 এ যেতে চায়, তাহলে যোজ্যতা এক বলে সেটা ম্যাচ করছে, বেশ। তাহলে তড়িৎ ঋণাত্মক ধর্মের কথাটা বলবি, যোজ্যতার কথাটা বলবি। এবার যেমন ক্ষার ধাতুগুলির হ্যালাইড জলে দ্রবীভূত হলে ধাতব ক্যাটায়ন উৎপন্ন করে, অনুরূপে হাইড্রোজেনের যে হ্যালাইড যৌগগুলি জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। যেমন মানে গ্রুপ 1 এর যে ক্ষার ধাতুগুলোর হ্যালাইড যৌগ, যেমন NaCl যখন জলে ডিজলভ হবে, তখন যে স্প্লিট হবে তখন Na+ আয়ন তৈরি করবে, সেরকমই HCl ও জলে দ্রবীভূত হয়ে কি তৈরি করবে, H+ আয়ন তৈরি করবে। তাহলে সেটাও ক্যাথোডে গিয়ে যেমন সোডিয়াম মুক্ত হয়, মানে মৌলটা মুক্ত হচ্ছে, সেরকমই হাইড্রোজেনের যে গ্যাস সেটা ক্যাথোডে মুক্ত হচ্ছে, একই ধরনের প্রপার্টি দেখাচ্ছে। বিজারণ ধর্ম যদি কথা বলি, ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেন সহজে ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে, ইলেকট্রন বর্জন মানে রিলিজ অফ ইলেকট্রন, মানে অক্সিডেশন, যে নিজে অক্সিডেশন করতে চায় সে ভালো কি দ্রব্য, বিজারক দ্রব্য। তাহলে এখানে সেই জন্যই বলেছে হাইড্রোজেন সহজ ইলেকট্রন বর্জন করে, মানে হাইড্রোজেন সহজে নিজে অক্সিডেশন হয়ে যাচ্ছে, তাই ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনও বিচারক দ্রব্য। দেখেছিস, ইলেকট্রন বর্জন বলেছে, ইলেকট্রন বর্জন মানে অক্সিডেশন, যে নিজে অক্সিডাইজড হয় সে ভালো কি দ্রব্য, বিজারক দ্রব্য। এইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, রেডক্স যখন পড়াবো তখন তো এগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবোই, রেডক্স যখন পড়াবো তখন এগুলো নিয়ে তো আমরা ডিটেলে আলোচনা করবোই। সংকর ধাতু ঠিক আছে, পারস্পরিক প্রতিস্থাপন, সুস্থিতি, অক্সাইড গঠন, ঠিক আছে, এরকম আরো অনেক প্রপার্টি দিয়েছে, 4টে পারক্সাইড গঠন, সুস্থিতি অক্সাইড গঠন, প্রতিস্থাপন, বিভিন্ন জায়গায় কি হয়েছে, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, নাইট্রিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক ক্ষার পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, ওই অ্যাসিড বেস রিয়াকশনের জন্য বলেছে, এগুলো অ্যাসিড বেস পড়লে আর ভালো করে বুঝতে পারবি, কতগুলি প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন আছে সেটার উপর। H2SO পরে যেমন প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন হচ্ছে দুটো, কারণ H2H+ আর SO4 2-, তাহলে কতগুলো H+ আয়ন বেসের সাথে রিয়াকশন করতে পারে, ওটাই প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন কথা বলতে চাইছে। তো মেন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। হাইড্রোজেনকে আমরা হ্যালোজেনের সাথে কেন রাখবো, কারণ আমরা যদি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনের কথা বলি, যেটা আগের বার আমি প্রথমে যোজ্যতা বলতে গিয়ে বলে ফেলেছিলাম, যেটা এখানে বলতে হবে, এর হচ্ছে 1s1, তাই তো 1s1, ও কি করতে চাইছে, হাইড্রোজেন এখন 1s1 এর যেমন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্ষার ধাতুগুলোর মতো করতে পারে, সেরকমই এই 1s1 এ ও একটা ইলেকট্রন গেইন করে 1s2 করতে পারে, মানে হিলিয়ামের মতো কনফিগারেশন পাবে। তাহলে সেই সিচুয়েশনে হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন গেইন করবে তখন ও কি তৈরি করবে, H- বেস, হ্যাঁ হাইড্রাইড তৈরি করলো। হ্যালোজেনের কনফিগারেশন হচ্ছে NH2 NP5, ও কি করতে চাইছে, হ্যালোজেন গুলো NP5 এ একটা ইলেকট্রন গেইন করে NP6 করে নিতে চাইছে, তাহলে ওটাও
নোবেল গ্যাসের কনফিগারেশন পেয়ে যাবে। যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করে কি করে নিতে চায়, Cl মাইনাসে কনভার্ট হয়ে যেতে চায়, তাহলে এইখানে প্রপার্টিটা মিল খাচ্ছে। তাহলে হাইড্রোজেন এবং হ্যালোজেন মৌলগুলি দুজনাই এখন একটা করে ইলেকট্রন সর্বস্থিত কক্ষে নিকটতম নোবেল গ্যাসের কনফিগারেশন পাওয়ার জন্য একটা করে ইলেকট্রন কম থাকে, তাই এদের যোজ্যতা এক, যেটা আমি ওইখানটায় যোজ্যতা পড়ে ওইটা বলে ফেলেছিলাম। হ্যাঁ মানে যোজ্যতা ওখানে 1 কেন, কারণ একটা ইলেকট্রন রিলিজ করে দিচ্ছে। এখানে যোজ্যতা 1 কেন বলছে, কারণ একটা ইলেকট্রন গেইন করে নোবেল গ্যাসের কনফিগারেশন পাচ্ছে। সো দুটো জিনিসকে যখন আমি ক্ষার ধাতুর জন্য বলছি তখন প্লাস দিয়ে আলোচনা করবো, কারণ হাইড্রোজেন +1 তৈরি করে। আর যখন আমি হ্যালোজেন গুলোর সাথে আলোচনা করবি তখন এখানে বলতে হবে একটা ইলেকট্রন গেইন করে নোবেল গ্যাসের কনফিগারেশন পাই, কারণ আমি এখানে হ্যালোজেনের সাথে তুলনা করছি, কারণ হ্যালোজেন নেগেটিভ আয়ন তৈরি করে এবং হাইড্রোজেনও নেগেটিভ আয়ন তৈরি করতে পারে। তাহলে বুঝলাম হাইড্রোজেন +1ও তৈরি করতে পারে, -1ও তৈরি করতে পারে। আচ্ছা, অধাতব চরিত্র এবং পারমাণবিকতা। হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন অধাতু, গ্যাসীয় অবস্থায় হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন দ্বিপরমাণুক। তাহলে হাইড্রোজেন অধাতুর মতো মানে মেটালগুলোর সাথে রিয়াকশন করছে, তাহলে ও নিজে অধাতুর মতো কাজ করছে, কারণ তখন H- আয়ন, তাহলে অধাতুর মতো বিহেভ করছে। আর যে কোনো নোবেল গ্যাসগুলো সরি হ্যালোজেন গুলো নেচারে Cl2 জানিস তো, Cl2 আকারে থাকে, হাইড্রোজেনে কি আকারে থাকে H2। আমি ক্লোরিনটাই বারবার নিচ্ছি কারণ কারণ হ্যালোজেন গুলোর মধ্যে শুধু ক্লোরিনটাকেই বারবার নিচ্ছি, কারণ ক্লোরিনটা নিয়েই ছোট থেকে বারবার পড়ে এসেছি, সেজন্যই ক্লোরিনটাকে নেওয়া পরিচিত মলিকিউল বলে। আর সমযোজী যৌগ গঠন, হ্যালোজেনের মতো হাইড্রোজেন ও বিভিন্ন অধাতুর সঙ্গে সদৃশ্য সংকেত বিশিষ্ট সমযোজী যৌগ তৈরি করে। যেমন হাইড্রোজেন গঠিত কি হচ্ছে CH4 NH3 H2O, সেরকমই ক্লোরিন কেমন করে CCl4 NCl3 Cl2O। দেখ ভালো করে দেখ, নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে 3টে ক্লোরিন, কার্বনের সাথে 4টে হাইড্রোজেন, কার্বনের সাথে 4টে ক্লোরিন, একই সংকেত বিশিষ্ট অলমোস্ট মানে একই জেনারেল ফরম্যাট বিশিষ্ট সমযোজী যৌগ তৈরি করছে। অ্যানায়ন গঠনের কথা একই, যে অ্যানায়ন মানে কি জলীয় দ্রবণে গিয়ে H- আয়ন তৈরি করে বসে থাকছে, ওখানে যেমন প্লাস আয়ন তৈরি করছে এখানে H- আয়ন। হাইড্রোজেন পরমাণু একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নোবেল গ্যাসের কনফিগারেশনে H- হাইড্রাইড আয়ন তৈরি করে, এটা বলতে চেয়েছে। যেমন এখানে তুই যদি আলোচনা করা হয়, যেমন আমরা যদি NaCl এর কথা বলি, NaCl এ কি হচ্ছে Na+Cl-, তাহলে Na তে যাচ্ছে, এখানে যদি NaH নিয়ে আলোচনা করি এটা সেম ঘটছে। Cl- আর H- এর প্রপার্টিটা দেখ, Cl- একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন অ্যাটম, হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেন অ্যাটম, দুটো ক্লোরিন অ্যাটম যুক্ত হয়ে ক্লোরিন Cl2 গ্যাস, দুটো হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে H2 গ্যাস, এটাই বলতে চাইলো। বুঝতে পারা গেছে কথাটা? আবার দেখ, এটা 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 একটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, এই রিয়াকশনটা ছোট ক্লাসেও পড়ছিস, যে হাইড্রোজেন গুলোকে তুই এক একটা করে ক্লোরিন দিয়ে তুই রিপ্লেস করতে পারিস এবং আলটিমেটলি কার্বন টেট্রাক্লোরাইড পাওয়া যায়। তো দ্যাট মিনস হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে রিপ্লেস করতে পারছি, এটার মিনিংটা কি, যে হাইড্রোজেন আর ক্লোরিন কাছাকাছি একই ধরনের প্রপার্টি শো করছে বলেই তো একজনের জায়গায় আরেকজনকে রাখতে পারছি, তাই না? সেটাই তো, মানে কোনো জায়গাতে আমি কেমিস্ট্রি পড়াই, আমাকে রিপ্লেস করতে গেলে কেমিস্ট্রি পড়াই এরকম কোনো স্যার বা ম্যাডামকে নিয়ে আসতে হবে, আমার জায়গাতে তো কোনো ম্যাথ বা ফিজিক্সের স্যার পড়াতে পারবে না, রাইট? সেরকমই হাইড্রোজেনকে রিপ্লেস করা হচ্ছে, কারণ তার মানে কি হাইড্রোজেনকে রিপ্লেস করছে মানে এমন একজন আসছে যে হাইড্রোজেনের মতো প্রপার্টি দেখাচ্ছে, সো অন্য কারোর মতো প্রপার্টি দেখালে তো এখানে বন্ড করতে পারতো না, মানে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন ঢুকছে সেটা তো হতে পারতো না, একজনকে সরিয়ে একজন ঢুকছে এরকম তো হতে পারতো না, দু চারটাকে সরিয়ে দিয়ে একা ঢুকে পড়তে পারতো, তখন অন্য ব্যাপার, একজনের জায়গায় একজনই ঢুকছে, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন প্রপার্টি সেম দেখাচ্ছে, এরকম ব্যাপার। তো আয়নন বিভবের কথা বলেছে এবং আরো এখানে পরপর পরপর আরো অনেক প্রপার্টি বলেছে। তাহলে সুতরাং হাইড্রোজেন একটি স্বতন্ত্র ধর্মবিশিষ্ট মৌল, একে সঠিকভাবে কোনো একটি নির্দিষ্ট গ্রুপে অন্তর্ভুক্ত করা যায় না, পর্যায় সারণীতে এই জন্য একটি স্বতন্ত্র স্থান থাকাই যুক্তিযুক্ত। অবশ্যই আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনকে সারণীর একেবারে উপরে সম্পূর্ণ পৃথক একটি স্থানে বসানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এবার সাধারণত আমরা এখানে গ্রুপ 1 এর উপরে দেখতে পাই, কারণ ওটা NS1, তো NS1 কনফিগারেশন এবং গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো রয়েছে তাদেরও জেনারেল কনফিগারেশন NS1, ওই জেনারেল কনফিগারেশনটা ম্যাচ খাচ্ছে, উপরে বসানো রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে হিলিয়ামের কি করে ম্যাচ খাবে বলবি, নোবেল গ্যাসে কি করে ম্যাচ খায়, নোবেল গ্যাসে তো NS2 NP6, হিলিয়ামে তো NS2 NP6 নয়, হিলিয়ামে তো NS2 কনফিগারেশন, তো NS2 কনফিগারেশন যাদের তাদের সাথে রাখা উচিত ছিল সেই অর্থে, এবার হিলিয়ামকে নোবেল গ্যাসগুলোর সাথে রাখা হচ্ছে কারণ হিলিয়াম ইজ এ নোবেল গ্যাস, এটা একটু এগুলোই একটু প্রবলেমেটিক জায়গা। এবার পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান, এবার আমি যদি আমার সেই পর্যায় সারণীর জায়গাতে একবার যাই, এই যে পর্যায় সারণীটা, তাহলে একটা জিনিস ভালো করে দেখ, যতদিন অবধি নোবেল গ্যাস আবিষ্কার হয়নি, যখনও পর্যন্ত নোবেল গ্যাস আবিষ্কার হয়নি, তাহলে দেখ নোবেল গ্যাসটা নেই ভাবে, ফর দ্য টাইম বিং ভাব নোবেল গ্যাস এখনো পর্যন্ত আবিষ্কার হয়ে নেই, এই নোবেল গ্যাসটা নেই, কেটে দিলাম। তাহলে গ্রুপ 1 থেকে গ্রুপ 17 অব্দি এলি, গ্রুপ 1 এর আমি এই সেকেন্ড পর্যায়ে সেকেন্ড পিরিয়ডের কথাটা নিয়ে আলোচনা করি। লিথিয়াম হাইলি ইলেকট্রোপজিটিভ, ফ্লুরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ, মানে পিরিয়ডিক টেবিলের লেফট আর পিরিয়ডিক টেবিলের রাইট এর মধ্যে যে প্রপার্টি গুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তর তফাৎ রয়েছে,
লিথিয়াম হাইলি ইলেকট্রো পজিটিভ, মানে ইলেকট্রন গেইন রিলিজ করে দিতে চাইছে, ফ্লুরিন ইলেকট্রন রিলিজ করে দিতে চাইছে। কি বলছি, লিথিয়াম ইলেকট্রন রিলিজ করে দিতে চাইছে, দ্যাট মিনস ইলেকট্রো পজিটিভ। ফ্লুরিন ইলেকট্রন গেইন করতে চাইছে, দ্যাট মিনস ইলেকট্রন নেগেটিভ। তাহলে উল্টো উল্টো প্রপার্টি দেখায়। এবার ফ্লুরিনের পর আমরা আবার পরে যদি নোবেল গ্যাসটা না থাকতো, ফ্লুরিনের পর আমাকে আবার কোথায় আসতে হতো, সোডিয়াম। তাহলে হঠাৎ করে হাইলি ইলেকট্রোনেগেটিভ থেকে আমি হঠাৎ করে হাইলি ইলেকট্রো পজিটিভে চলে আসছি, মানে এই যে চেঞ্জটা অ্যাব্রাপ্টলি হচ্ছে, এই চেঞ্জটা এতটা অ্যাব্রাপ্টলি হওয়ার কথা নয়। এবং যখন নোবেল গ্যাস আবিষ্কার হয়নি তখন বিজ্ঞানীরা ভাবতো কিছু না কিছু তো একটা এদের মধ্যে সম্বন্ধ স্থাপন করবে, কেউ একজন আছে, না হয় প্রপার্টিটা একটা থেকে তার পরের এলিমেন্টে, যাক তুই যখন আলোচনা করছিস ধীরে ধীরে প্রপার্টি গুলো চেঞ্জ হতে হতে এক্সট্রিমলি ইলেকট্রো পজিটিভ থেকে এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভিটিতে আমরা ধীরে 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 চেঞ্জ হতে হতে গেছি। ঠিক আছে, হঠাৎ করে আবার হাইলি সেই চেঞ্জটা বেড়ে যাবে, এটা তাদের ক্ষেত্রে যুক্তিযুক্ত মনে হচ্ছিল না। তখন নোবেল গ্যাস আবিষ্কার হয়নি বলে বুঝতে পারছিল না কি করা যাবে। পরে নোবেল গ্যাস আবিষ্কার হওয়াতে বোঝা গেল যে গ্রুপ 17 এর যে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গুলো রয়েছে আর গ্রুপ 1 এর যে হাইলি ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট গুলো রয়েছে তাদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে আমার এই নোবেল গ্যাস গুলো। ঠিক আছে, তাহলে এবার একটু বইয়ে চলে যাই, বইয়ের লাইনগুলোতে কি বলেছে, তাহলেই আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে দেখ নিষ্ক্রিয় গ্যাসের যে অবস্থান, তাহলে গ্রুপ 7 মানে হ্যালোজেন মানে গ্রুপ 17, ঠিক আছে, গ্রুপ 17 হ্যালোজেন মৌলগুলি তীব্র অপরা মানে দ্যাট মিনস ইলেকট্রোনেগেটিভ। গ্রুপ 1 এ মানে গ্রুপ 1 এর যেগুলো রয়েছে তাহলে তীব্র পরাধর্মী, দ্যাট মিনস পজিটিভ ইলেকট্রো পজিটিভ। গ্রুপ 1 আর গ্রুপ 17 হ্যালোজেন আর ক্ষার ধাতুগুলোর মধ্যে উভয়ে গ্রুপের মৌলের রাসায়নিক দ্রব্য অত্যন্ত সক্রিয়, এই লেফট এরা দুজনে অত্যন্ত সক্রিয়। পর্যায় সারণীতে এক গ্রুপ থেকে পরবর্তী গ্রুপে গেলে ধর্মের পরিবর্তন আকস্মিক হওয়া উচিত নয়, মানে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে না, ধীরে 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 চেঞ্জ হবে। তো যেই গ্রুপ 17 এলিমেন্ট শেষ করে আবার যখন পরের পর্যায়ে আসছি সেকেন্ড থেকে থার্ড পর্যায়ে হঠাৎ করে চেঞ্জ হচ্ছে। তাহলে কিন্তু গ্রুপ 17 এর মানে 7 এর একটি মৌল থেকে গ্রুপ 1 এর পরবর্তী মৌলে গেলে ধর্মের আকস্মিক পরিবর্তন হচ্ছে। ফ্লুরিন থেকে যেই সোডিয়ামে তুই নেমে আসছিস ঘুরিয়ে হঠাৎ করে ইলেকট্রোনেগেটিভ থেকে হাইলি ইলেকট্রো পজিটিভ হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কারের পূর্বে এই মৌলগুলির এরূপ আচরণ বিজ্ঞানীদের কাছে স্বাভাবিক বলে মনে হয়নি। বিজ্ঞানী থমসন ধারণা করেন যে তীব্র পরাধর্মী মানে এই যে ক্ষার ধাতুগুলো রয়েছে ইলেকট্রোপজিটিভ, তীব্র অপরাধর্মী যে মৌলগুলো মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গুলো রয়েছে মধ্যবর্তী স্থানে কোনো নতুন মৌল শ্রেণী থাকা উচিত এবং এই শ্রেণীর মৌলগুলি প্রকৃত তড়িৎ প্রশম, ঠিক আছে, তড়িৎ প্রশম নিউট্রাল টাইপের, না হাই ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোপজিটিভ হওয়া সম্ভব। পরবর্তীকালে বিভিন্ন সময়ে হিলিয়াম নিয়ন আর্গন যে নোবেল গ্যাসগুলো রয়েছে সেগুলো আবিষ্কৃত হয়। এরা সকলেই রাসায়নিক সক্রিয়তাহীন অর্থাৎ শূন্যযোজী মৌলগুলিকে পর্যায় সারণীর 1 এ মানে তীব্র পরাধর্মী ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট ক্ষার ধাতুগুলো এবং গ্রুপ 17 এর তীব্র অপরা ইলেকট্রোনেগেটিভ যে হ্যালোজেন গুলো রয়েছে, যে হ্যালোজেন গুলোর মৌলগুলো রয়েছে তাদের মাঝখানে একটি উলম্ব মানে কলাম তৈরি করে রাখা হয় এবং এদেরকে পরে শূন্য শূন্য গ্রুপ বলা হয়। মৌলগুলির মধ্যে পরাধর্মীর ক্ষেত্রে যে ধর্মের পরিবর্তন অস্বাভাবিকতা সেটা দূর হয়, এই আর কি। হঠাৎ করে চেঞ্জ হচ্ছে না, পুরো হাইলি ইলেকট্রোনেগেটিভ, কোনো তড়িৎ-ঋণাত্মকতা বা নেগেটিভ পজিটিভ নেই, সেখান থেকে আবার হাইলি ইলেকট্রো পজিটিভ এলিমেন্টের দিকে আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি, এটাই বলতে চাইছে। এই হচ্ছে তার পর্যায় সারণীতে অবস্থান, ঠিক আছে। তাহলে আমাদের এখানে চ্যাপ্টার শেষ হচ্ছে। পরের দিনে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো পড়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে নিয়ে আলোচনা করবো, তাহলে বুঝতে পারবি যে এই চ্যাপ্টার থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। যেমন অ্যাটমিক স্ট্রাকচারে যেরকম আলোচনা করেছিলাম যে তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে আলোচনা করলেই তুই বুঝতে পারবি তোর স্কুলের পরীক্ষাতে কিরকম কোশ্চেন আসতে পারে, কারণ ওরকম টাইপেরই কোশ্চেন আসবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবি হুবহু একই কোশ্চেনই পড়েছে, ঠিক আছে। তাই বোর্ডস নিয়ে অত প্রেসারের জায়গা নেই। বোর্ডসে কি করবে, একটা স্টুডেন্ট বেসিক নলেজটা তার হয়েছে নাকি টপিকটা সম্বন্ধে সেটাই তোর কাছে আলোচনা করতে চাইছে। তুই একটা টপিককে বিশাল কতটা জানিস, তোকে ঘুরিয়ে প্রশ্ন করলে তুই বুঝতে পারছিস নাকি, তুই কতটা কনসেপ্ট বিশাল হাই লেভেলে হয়েছে নাকি, সেটার বিচারের জায়গা হচ্ছে এন্ট্রান্স এক্সাম। বোর্ডসের জায়গাতে হচ্ছে কোন একটা টপিক সম্বন্ধে তো ন্যূনতম যতটুকু জিনিস একটা মানুষের জানা উচিত ততটুকু জিনিস তুই জেনেছিস নাকি অ্যাজ এ ক্লাস 11 স্টুডেন্ট, সেটাই আলোচনা করা হয়। সো বোর্ডসের পরীক্ষা নিয়ে চাপ কিছু নেই, চ্যাপ্টারের টপিক গুলো ভালো করে বোঝ, তাহলে কি হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যখন আলোচনা হবে সহজে মনে রাখতে পারবি। না তো আমাকে বলতেই পারিস তাহলে তো স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো মুখস্থ করে চলে যাবো, তাহলেই হয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কটা তুই মুখস্থ করে চলে যাবে, তার ড্রব্যাক হচ্ছে পরীক্ষা হলে গিয়ে ঠিক করে মনে পড়বে না, একটার উত্তর আরেকটার ঘাড়ে চাপবে, ঠিক করে কোন অ্যান্সারটা কি পড়েছিলি সেটা মনে থাকবে না, এটা তো একটা ইস্যু বটেই। এবার সেম জিনিস যদি তোকে একটু ঘুরিয়ে দিয়ে দেয় তুই আর অ্যান্সার করতে পারবি না কখনোই। সবকটা কোশ্চেন যে একই দেবে তা নয়, একই টপিক একই ভাবে করতে হবে, মৌল চেঞ্জ করে দিল,
কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিল, তুই তো মুখস্থ করে এসেছিস, তোকে যখনই কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে করবো তোর তো ফান্ডামেন্টাল নলেজটা নেই, তখন অ্যান্সার করতে পারবি না। তাই শুধু প্রিভিয়াস ইয়ার মুখস্থ করলে হবে না এই দুটো রিজনের জন্য। তাই আগে টপিকটা বুঝতে হবে কি কি হচ্ছে, দেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে হবে, তাহলে একটা ধারণা চলে আসবে যে এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে করবে। যদি এটাকে আমাকে একটু ঘুরিয়ে অন্যরকম প্রশ্নও করে আমি ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তাই আগে টপিক পড়ে তারপরে প্রিভিয়াস ইয়ার। এর জন্য বই ধরে ধরে পড়াচ্ছি, কারণ এই বইটাই যেহেতু পড়বি তাহলে তুই বুঝতে পারবি বইয়ের কোন জায়গাগুলো ভালো করে পড়া উচিত। আর আমি পড়তে পড়তে বইয়ে মার্ক করতে করতে যাচ্ছি মানে তোরও একবার পড়া হয়ে যাচ্ছে বইটা। টপিক যদি বুঝে গিয়ে থাকিস একটু ছোট্ট করে নিজের খাতাতে ছোট ছোট করে নোট বানিয়ে নিবি, যে যে জায়গাগুলো আমি ইম্পর্টেন্ট জায়গা বলছি, যে ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট বলছি। তো নিজের একটা পরীক্ষার আগে, সবসময় তো গোটা বইটা আবার রিডিং দেওয়া সম্ভব হবে না, পরীক্ষার আগে একবার রিভিশন দিয়ে নিতে পারবি নিজের বানানো নোট যেহেতু। লোকের নোট পড়ার চেষ্টা করবি না, কখনোই ওটা রেকমেন্ডেড নয়। লোকের বানানো নোট মানে সে নিজের সুবিধা মতো বানিয়েছে। তোর নোটটা তুই যখন নিজের হাতে বানাবি, একবার পড়াও হচ্ছে, তুই নিজের হাতে বানিয়েছিস মানে কোন নোটের কোন জায়গায় কি আছে সেটা তুই জানিস। এবং নিজের বানানো নোট, প্রতিটা স্টুডেন্টের পড়ার ধরন, লেখার ধরন, নোট বানানোর ধরন আলাদা। তাই তুই যখন নিজের নোটটা নিজে বানাবি, তুই নিজের জন্য একটা কাস্টমাইজড নোট বানাচ্ছিস, যেটা শুধুমাত্র তোর জন্য ইফেক্টিভ। তুই জানিস মানে তোর জন্য ইফেক্টিভ ইন দ্য সেন্স তোর জন্য পুরোপুরি ইফেক্টিভ, একদম অপটিমাল। তাই নিজের নোটটা নিজে বানাবি, সময় লাগবে কিন্তু ওটা লং টার্মে তোকে কিন্তু কি বলবো অনেক সুবিধা দেবে। তো এই চ্যাপ্টারটা শেষ হলো। পরের মাসে আমার যেহেতু ওই বললাম আমার একটু সমস্যা হয়ে গেছিল বলে আমি বেশি ক্লাস রেকর্ড করে উঠতে পারিনি জুলাই মাসটাতে। তো পরের সব মাসটাতে সপ্তাহে আমি 4টে করে ক্লাস রেকর্ড করব। তো উইকলি 4 ক্লাসেস বা আরো বেশি ক্লাসেস এক্সপেক্ট করতে পারিস, কারণ পরীক্ষা আসছে তো পরীক্ষার জন্য সিলেবাসটা শেষ করতে হবে। বাকি তো ফিজিক্স বা ম্যাথের স্যার বলছিলেন 4টে 5টা ক্লাস হলেই সিলেবাস শেষ হয়ে যাবে। তো ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে, কেমিস্ট্রিটা একটু পরের মাসে একটু বেশি পড়তে হচ্ছে। কিছু করার নেই, কিছু করার নেই ইন দ্য সেন্স এমন ক্রাইসিস হয়ে গেল যে আমি ক্লাস রেকর্ড করে উঠতে পারিনি। ঠিক আছে, সো এই আর কি বলার। নেক্সট প্রিভিয়াস ইয়ারেরটা আলোচনা করে দেবো, তারপর আমরা বন্ডিং এ চলে যাব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এতটাই, পরের ক্লাসে দেখা হচ্ছে।